ভিউয়ার্স, আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। নূর যে না খাওয়ার জন্য এত তালবাহানা করছে সেটা ঠিকই বুঝতে পেরেছে আদিত্য। এই মেয়েটাকে খাওয়ানোর জন্য তাকে যে কত প্যারা পোহাতে হবে সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে আদিত্য সেই কখন থেকে নূরকে এটা ওটা বলে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু নূর খাচ্ছেই না। এতক্ষণ এই কাজটা অন্য কেউ করলে আদিত্য তার হাড়গুলো ভেঙে ফেলতো, কিন্তু এই মেয়েটাকে মারা তো দূরের কথা, তার দিকে চোখ গরম করে তাকানোর পর্যন্ত ক্ষমতা নেই আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, খানের বাবা এমন করছো কেন? দেখো, তুমি খাইলে তোমাকে এতগুলা চকলেট দিব। তাহলে আগে দাও। না, আগে খাবে তারপর দিব। তাহলে আমি খাবো না। আচ্ছা, তুমি মোবাইল বা টিভি দেখে খাবে? না, মোবাইল টিভি দেখতে ইচ্ছা করছে না, আমি ডান্স দেখব। আমার মোবাইল দেখতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তুমি মোবাইল বা টিভিতে দেখো, অনেক সুন্দর সুন্দর ডান্স আছে। না, মোবাইলে বা টিভিতে না, আমি সরাসরি ডান্স দেখব। সরাসরি? আরে সরাসরি কে ডান্স করবে বলো? কেন, তুমি করবে? চলো ডান্স করো। আদিত্য যেন এবার আকাশ থেকে পড়ল। কি বলে এই মেয়ে? আমি আর ডান্স? মানে সম্মানের বুঝি ফালুদা করে ফেলবে এই মেয়ে? আদিত্য শুকনো ঢোক গিলে বলল, কি? আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি, তাই না? আমি ডান্স করলে তোমাকে খাইয়ে দিবে কি করে? তাও ঠিক। তাহলে কে ডান্স করবে? নূর একবার এদিকে ওদিকে তাকিয়ে দরজার পাশে দাঁড়ানো দুজন গার্ডকে দেখিয়ে বলল, ওই তো ওই যে দুটো ডাকাত, ওদের বলো ডান্স করতে। আদিত্য নূরের ইশারা দরজার দিকে তাকালো, তারপর কোনো কিছু উপায় খুঁজে না পেয়ে তাদেরকে কাছে ডাকলো। ওরা মাথা ঝাঁকিয়ে সামনে এসে দাঁড়ালো। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, শোন রফিকার মনির, তোমাদের ম্যাডাম তোমাদের ডান্স দেখতে চাই। তোমরা ফটাফট ডান্স করা শুরু করে দাও তো। নূর বলে ওঠে, আরে ম্যাডাম না, আমি তো রানী সাহেবা। ও সরি, তোমাদের রানী সাহেবা তোমাদের ডান্স দেখতে চাই। ওরা আদিত্যর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো। ওদের মনে হচ্ছে ওরা মনে হয় কানে ভুল শুনেছে। ওরা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, জি ডান্স, কিন্তু স্যার আমরা তো ডান্স পারি না। আরে এটা এমন কোনো কঠিন ব্যাপার না, একটু চেষ্টা করলেই পারবে। চলো শুরু করো। আদিত্য একটা সার্ভেন্টকে বলল মিউজিক চালু করে দিতে। নূর মাঝখান থেকে বলে উঠল, বেবি ডল গান চালাও। নূরের কথা মতো বেবি ডল গানটা চালু করা হলো। গার্ডরা তো এখনো দাঁড়িয়েই আছে, ওরা বুঝতে পারছে না ওরা কি করবে। ওদের দাঁড়িয়ে থাকা দেখে নূর বলে উঠল, এই যে দাঁড়িয়ে আছো কেন, ডান্স শুরু করো। গার্ড দুটো আর কোনো উপায় না পেয়ে শুরু করলো হাত পা নাড়ানো। ওদের ডান্স দেখে মনে হচ্ছে ডান্স নয়, ওরা কারোর সঙ্গে মারামারি করছে। এমন ডান্স দেখে সার্ভেন্টের পেট ফেটে হাসি পাচ্ছে। বেচারা অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। নুরু ওদের ডান্স দেখে খুশিতে তালি বাজাচ্ছে। আদিত্য এই সুযোগে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল। নূর ডান্স দেখে রাতে খাবার শেষ করে ফেললো। আদিত্য যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। এরই মধ্যে বিহান ওখানে এসে দাঁড়ালো। গার্ডদের এভাবে ডান্স করতে দেখে বিহান তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। বিহান দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে আসলে ওরা করছেটা কি। বিহান গার্ড দুটোর কাছে গিয়ে বলল, ওই হালারা, তোরা কি করতেছ এগুলা? মাথার চুষ সব খুইলা গেছে নাকি? পাগল কুত্তার মতো এমন লাভ হইতাছিস খেলা? প্যান্টের ভিতর কি ইন্দুর হয়েছে নি? আরে ওরা ডান্স করতেছে নূর, ওদের ডান্স দেখতে চেয়েছিল তাই ওরা ডান্স করতেছে। কি কইলি তুই? এইটা ডান্স? আর হাসাইস না, এইটা যদি ডান্স হয়ে থাকে তাইলে আমি হইলাম শাহরুখ খান। এটারে ডান্স কইরা ডান্স অপমান করা ঠিক হতো না। নূর সেই থেকে বিহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে না এই লোকটাকে। তখন আদিত্য বলল, নূর, ও হচ্ছে বিয়ান, আমার বন্ধু এবং ভাই। তুমি ওকে ভাইয়া ডাকবে, কেমন? বিহান আদিত্যর দিকে তাকিয়ে বলল, অফিসে কখন যাবি? মিনু আন্টি, আপনি নূরকে রুমে নিয়ে যান, আর আমি না আসা অবধি আপনি ওর সঙ্গেই থাকবেন, কেমন? আচ্ছা বাবা। বিয়ান, আমি 2-3 দিন অফিসে যাব না। নূর এই বাসায় নতুন, প্রথম এসেছে। ওকে একা ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক হবে না। ও আস্তে আস্তে বাসায় কমফোর্টেবল ফিল হয়ে যাক, তারপর যাব।
আমি অফিসে বলে এসেছি, অফিসের কোনো ইম্পর্টেন্ট মিটিং হলে বাসা থেকে করে নেব। ঠিক আছে, তুই যেমনে ভালো মনে করস। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। নূর কালকে থেকে কিছু না বললেও আজকে সকাল থেকে ও ওর মায়ের কথা বলছে। সকাল থেকে আদিত্য এটা ওটা বলে নানান কথা ভুলিয়ে রাখলেও নূরের এখন ভালো লাগছে না। তার বারবার মায়ের কথাই মনে পড়ছে। ঘণ্টাখানেক আগে আদিত্য নূরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আদিত্যর একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, তাই নূরকে ঘুমাতে দেখেছে স্টাডি রুমে গিয়ে ল্যাপটপে মিটিং শুরু করে আদিত্য। এদিকে নূর 20 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে তার কিছুই ভালো লাগছে না। মায়ের কথা ভীষণ মনে পড়ছে, তার খুব খারাপ লাগছে। নূর ধীরে ধীরে কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে সে বলতে লাগলো, আম্মু 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 কোথায়? আমি আম্মুর কাছে যাব। ধীরে ধীরে নূরের কান্নার শব্দ বাড়তে লাগলো। স্টাডি রুমে আদিত্য কানে হেডফোন লাগিয়ে মিটিং করছে, তাই ওর কান পর্যন্ত নূরের কান্না পৌঁছচ্ছে না। নূরের কান্না শুনে মিনু সহ আরও 2-3 জন সার্ভেন্ট আদিত্যর রুমে দিকে গেল। সার্ভেন্টরা রুমে এসে দেখেন নূর ওর বেডের উপর বসে কান্না করছে। মিনু আন্টি নূরের কাছে এসে বললেন, কি হয়েছে রানী সাহেবা, কাঁদছেন কেন? আম্মু চাই আমার, আমি আম্মু যাব, আমার আম্মুকে এনে দাও। নূর এবার কান্না করতে করতে হাত পা ছুটতে লাগলো। সবাই ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুতেই থামছে না। কান্না করতে করতে নূর একসময় অনেক হাইপার হয়ে গেল। হাইপার হওয়ার কারণে হাতের কাছে যা পাচ্ছে তাই সবার দিকে ছুঁড়ে মারছে। সার্ভেন্টরা অনেক ভয় পেয়ে গেল নূরকে এরকম অবস্থায় দেখে। ওরা কি করবে তারা বুঝতে পারছে না। ভয়ে নূরের কাছে কেউ যেতে সাহস পাচ্ছে না। আদিত্য আর 10 মিনিট পর মিটিং শেষ করে বের হলো। স্টাডি রুম থেকে বের হতেই হঠাৎ করে রুমে হইচইয়ের আওয়াজ শুনতে পেল। আদিত্য বুকটা ধপ করে উঠল। নূর আবার ঠিক আছে তো? কথাটা ভাবতেই আদিত্য ওর রুমের দিকে দৌড় দিল। রুমের কাছে গিয়ে দেখে সার্ভেন্টরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আদিত্য উত্তেজিত হয় সার্ভেন্টদেরকে বলল, কি হয়েছে? একটা সার্ভেন্ট হট করে এসে বলল, স্যার, ম্যাডাম হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছে, ওনাকে কিছুতে সামলানো যাচ্ছে না। আদিত্য তড়িঘড়ি করে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে নূর পাগলের মতো সব কিছু ছোড়াছুড়ি করছে আর চিৎকার করে বলছে, আম্মু চাই, আমার আম্মু কই। নূরের কোনো হুঁশ নেই, ও হাতের কাছে যাই পাচ্ছে তাই দিয়ে ছুঁড়ে মারছে। আদিত্য নূরের কাছে যেতেই নূর একটা পেপার ওয়েট দিয়ে আদিত্যকে ছুঁড়ে মারে। সেটা গিয়ে আদির কপালে লাগে। আদিত্য ব্যথা পেয়ে কপালে হাত দেয়। আদিত্যকে ব্যথা পেতে দেখে নূর হঠাৎ করে থেমে গেল। নূর ভয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল। আদিত্য ওর 2 হাত সামনে এনে দেখল ওর কপাল ফেটে রক্ত পড়ছে। আদিত্য সেদিকে তোয়াক্কা না করে আবার নূরের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু আদিত্যর কপালে রক্ত দেখে নূর যেন কেমন অন্যরকম হয়ে গেল। ওর চোখের সামনে আবছা আবছা কিছু ভেসে উঠতে লাগলো, যেখানে শুধু রক্ত আর রক্তাক্ত কিছু মানুষ। হঠাৎ করে যেন নূরের শরীর খুব খারাপ হতে লাগলো। ওর শ্বাসকষ্ট শুরু হতে লাগলো। আদিত্য নূরের কাছে আসতেই নূর আদির থেকে ছিটকে সরে গেল আর কাঁদতে কাঁদতে অস্বাভাবিক স্বরে বলতে লাগলো, রক্ত রক্ত। হঠাৎ করে নূরের চোখগুলো ঝাপসা হয়ে গেল, তার শরীরটা যেন নিস্তেজ হয়ে গেল। আদিত্য কিছু বোঝার আগেই নূর জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। আদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নূরের কোনো সারা শব্দ না পেয়ে আদিত্য যেন মস্তিষ্কহীন হয়ে গেল। নিজেকে যেন কেমন পাগল পাগল লাগছে। তখনই বিহানও দৌড়ে রুমে ঢুকলো। আদিত্য আর নূরকে এরকম অবস্থা দেখে এসে অবাক হয়ে বলল, কি রে, কি হয়েছে? দেখ না বিহান, নূরের হঠাৎ কি করে কি হয়ে গেল, ও তো কোনো কথাই বলছে না। আদি, তোর কপাল থাইকা রক্ত ঝরতাছে। তুই আমাকে ছাড়া তুই তাড়াতাড়ি নূরকে ঠিক করার মতো কিছু কর। সব আমার দোষ, আমার ওকে একা রেখে যাওয়াটা ঠিক হয়নি। আমার জন্যে আজ ওর এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুই টেনশন করিস না, নূরকে বিছানায় হইয়া দে, আমি ডক্টরকে আইবার কইতাছি। 1 ঘন্টা পর নূরের জ্ঞান ফিরল। তখন ডাক্তার এসে নূরকে চেক আপ করে গিয়েছিল। বলেছিল 40-50 মিনিট পরে নূরের জ্ঞান ফিরে আসবে। বিহান জোর করে আদিত্যকে ধরে তার কপালে ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। নূর চোখ পিটপিট করে তাকালো। চোখ খুলে দেখে ওর মা ওর বেডের সামনে বসে। মাকে বসে থাকতে দেখে ও খুশিতে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু, তুমি এসেছো? জানো, তোমাকে না আমি অনেক মিস করেছি। তুমি এসেছো, এখন আমার অনেক খুশি লাগছে। কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না, আমি তোমার উপর রেগে আছি।
কেন? আমি কি করেছি? কারণ তুমি আর গুড গার্ল নেই, তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। তুমি এখানে আসার আগে তোমাকে আমি কি বলেছিলাম তোমার মনে আছে? তোমাকে বলেছিলাম না তুমি গুড গার্ল হয়ে থাকবে আর তোমার হিরো সব কথা শুনবে। আর তুমি কি করলে? তোমার হিরোর মাথা ফাটিয়ে দিলে। জানো তুমি কত পচা কাজ করেছো? আদিত্যর কাছে তুমি ব্যাড গার্ল হয়ে গেছো। সরি আম্মু, আমি কি করব বলো? আমার তো তোমার কথা অনেক মনে পড়তেছিল। জানি না কি হয়ে গিয়েছিল তখন, তাই তো এমন হয়ে গেল। তাই বলে তুমি এমন করবে? তুমি জানো হিরো তোমার কে হয়? সে তোমার স্বামী হয়, যেমন তোমার বাবা আমার স্বামী ঠিক তেমনি। আর স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, আল্লাহ নারাজ হয়। আমার কথা মনে পড়ছিল, সেটা তোমার হিরোকে ভালোভাবে বললেই তো হতো। সে তোমাকে আমার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিত। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আম্মু, তুমি এখানে আমার সাথেই থাকো। তা না হলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। তার আর হয় না নুরমা, তোমার বিয়ে হয়ে গেছে। আর বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর বাড়িতেই থাকে, আর মেয়ের শ্বশুরবাড়িতে মা বাবা থাকতে পারে না, এটা ঠিক না। আমি রোজ তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলবো, কেমন? আর তোমার যখন আমাকে দেখতে মন চাইবে তুমি হিরোকে বলবা, হিরো তোমাকে আমার কাছে নিয়ে যাবে। আর আমরাও তোমাদের কাছে আসবো মাঝে মাঝে, কেমন? তাহলে তো হলো, তুমি আমার গুড গার্ল না? হ্যাঁ। তাহলে আমাকে প্রমিস করো এরপর থেকে আর কখনো এরকম কাজ করবে না, একদম গুড গার্ল হয়ে থাকবে। তা না হলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। না না আম্মু, আমি প্রমিস করছি আর কখনো এমন কাজ করব না, একদম গুড গার্ল হয়ে থাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। নূর এরকম অবস্থা দেখে আদি তাড়াতাড়ি করে ওর বাবা মাকে ফোন করে, আর তাই ওর বাবা মা তাড়াতাড়ি চলে আসে। একটু পরে নীলা ট্রেতে করে স্যুপ নিয়ে রুমে আসলো। নীলাকে দেখে নূর খুশি হয়ে বলল, আরে নীলা, তুমিও এসেছো? হ্যাঁ, আমিও এসেছি। এখন তোমার কেমন লাগছে আপু? একদম ভালো। নীলা স্যুপটা নাজমা বেগমের হাতে দিতেই নাজমা বেগম নূরকে স্যুপ খাইয়ে দিল। ড্রয়িং রুমে সোফাতে বসে দুই হাত মাথায় রেখে চুল টেনে ধরে বসে আছে আদিত্য। বারবার শুধু চোখের সামনে নূরের জ্ঞান হারানোর দৃশ্যটা ভেসে উঠছে। সেই দৃশ্যটা সে কিছুতেই ভুলতে পারছে না। একটু পর নাজমা বেগম নিচে নেমে আসলো। আদিত্যকে ওরকম অবস্থায় বসে থাকতে দেখে সে আদিত্যর পাশে গিয়ে বসলো। কারো বসার আভাস পেয়ে আদিত্য মাথা তুলে তাকালো। নাজমা বেগমকে দেখে সে চিন্তিত সুরে বলল, আরে আন্টি, আপনি এখানে? নূর ঠিক আছে তো? চিন্তা করো না, নূরের জ্ঞান ফিরে এসেছে। আদিত্য যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আদিত্য নিজের দিকে তাকিয়ে অপরাধীর কণ্ঠে বলে উঠল, আমি খুবই সরি আন্টি, আমি আপনাদের কথা রাখতে পারিনি, আমি নূরের খেয়াল রাখতে পারিনি। আচ্ছা, আমার একটু অসভ্যতার কারণে নূরের এই অবস্থা হয়ে গেল। আমি জানি হয়তো আপনি আমার উপরে রেগে আছেন। রেগে তো আছি, তবে নূরের জন্য না, তোমার এই বারবার আন্টি বলার জন্য। আমি কি তোমার আন্টি হই? নূর যেমন আমার মেয়ে, তেমনি তুমিও আমার ছেলের মতো, তাই না? তুমি জানো নূর হওয়ার পর আমার একটা ছেলের খুব শখ ছিল, কিন্তু সেটা আর পূরণ হয়নি। তবে আজ তোমার রূপে আমি একটা ছেলে পেয়েছি। আদিত্য অবাক হয়ে নাজমা বেগমের দিকে তাকালো। তার চোখে চিকচিক করছে পানি। আজ কতদিন পর মায়ের আদর ভালোবাসা পেল। মা ডাকার সুযোগ পাচ্ছে সে। খুশিতে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তুমি সরি কেন বলছো বাবা? তোমাকে সেদিন সব কিছু ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। আসলে নূর মাঝে মাঝে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে হঠাৎ করে এরকম প্যানিক হয়ে যায়, তখন ওকে সামলানো খুব কষ্টকর হয়ে যায়। ও যখন যেটা চায় তখন ঠিক সেটাই এনে দিতে হয়, না হলে ও এমন হয়ে যায়। বেশি সমস্যা হয় কোথাও রক্ত দেখতে পেলে। অ্যাক্সিডেন্টের পর থেকে ওর কোথাও রক্ত দেখলে ওর এরকম প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তাই এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হয়, আর যতটা সম্ভব ওকে একা না ছাড়া এটাই ভালো। আচ্ছা মা, আমি এখন থেকে খেয়াল রাখবো। আচ্ছা হয়েছে, এখন যাও, নূরের সঙ্গে গিয়ে দেখা করে আসো। কিন্তু মা, ও যদি আবারও... চিন্তা করবে না, এখন আর ওর ভয় করবে না, তুমি এখন যাও। মা, একটা কথা বলি? হ্যাঁ বলো। আসলে মা, আমি বলছিলাম কি, তোমরা যদি কিছুদিন এখানে থেকে যাও তাহলে নূরের ভালো লাগতো। না বাবা, তা হয় না। তাছাড়া নূরের বাবার অফিস আছে, আর নূরের বাবার শরীরটাও ভালো নেই। আর তাছাড়া আমি এখানে থাকলে সেটা নূরের একদম অভ্যাস হয়ে যাবে। আমি চলে গেলে নূর আবার পাগলামি করবে। তাই এখন থেকে এই মুহূর্তে আমাকে ছেড়ে থাকার অভ্যাস করতে হবে, তাহলে ও এখানে থাকতে পারবে। ঠিক আছে মা, তাহলে আমার আর একটা কথা, 2 দিন পর আমাকে অফিসে যেতে হবে।
তাছাড়া তখন নূরের পাশে থাকার মতো কেউ নেই। তাই বলছিলাম আপনি না থাকলেও নীলা না হয় কিছুদিন আমার এখানে থাকুক। হ্যাঁ, এটা করা যায়, ঠিক আছে। নীলা কিছুদিন এখানেই থাকুক, আমি ওর সাথে কথা বলে নেব। তুমি এখন নূরের কাছে যাও। আচ্ছা। আদিত্য আস্তে আস্তে তার রুমে চলে আসলো। রুমে এসে দেখে নীলা নূরের সামনে বসে আছে। আর নীলা আদিত্যকে দেখে নীলা নূরকে বলে উঠল, আপু, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, কেমন? আচ্ছা। নীলা যেতেই আদিত্য নূরের পাশে এসে বসলো। তারপর তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে তার গালে হাত দিয়ে বলল, এখন কেমন লাগতেছে? তোমার খারাপ লাগতেছে না তো? কি হলো, এখনো ভয় লাগতেছে আমাকে দেখে? না। তাহলে ভালো করে তাকাচ্ছ না কেন আমার দিকে? কি হলো, ভালো করে তাকাও আমার দিকে। কি হয়েছে আমার অ্যাঞ্জেলের? এটা আমার জন্য হয়েছে, তাই না? আমি তোমাকে অনেক ব্যথা দিয়েছি। নূর কান ধরে বলল, নূর, অনেকগুলো সরি, অনেকগুলো। আর কখনো এমন করব না, সত্যি বলছি। তোমাকে সরি বলতে হবে না, আমি তো পুরোটাই তোমার। তুমি তোমার সাথে যা খুশি তাই করতে পারো। এটা তো খুবই সামান্য ব্যাপার, আমার তেমন কিছুই হয়নি। ব্যাস তুমি ঠিকঠাক থাকলেই হলো, এছাড়া আর কিছু চাই না আমার। অনেক ব্যথা হচ্ছে, তাই না? আমি জাদু করে দিই? হ্যাঁ, জাদু। আমি যদি কখনো ব্যথা পাই তাহলে আম্মু আমাকে জাদু করে দেন। নূর একটু হাঁটুটা নিচু করে আদিত্যর মাথাটা একটু নিচু করে ধরে তার কপালে চুমু খেলো। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল আদিত্যর জন্য। ভাটা পড়া নদী যেন সুখের জ্বরে ভেসে গেল। এইটা হলো জাদু। আম্মু বলে এই জাদুটা করলে ব্যথা একদম থাকে না। এই তো, এখন তোমার ব্যথা সেরে যাবে। আদিত্য হঠাৎ নূরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, সারবে না, সেরে গেছে। তুমি সত্যিই জাদুকর। তোমার একটু সোহাত সব ব্যথা শুয়ে মন্তর হয়ে যায়। তুমি সত্যিই একটা অ্যাঞ্জেল, আমার লাইফের অ্যাঞ্জেল। দেখতে দেখতে 3 দিন হয়ে গেছে। এই 3 দিনে নূর আদিত্যর সাথে প্রায় মিশে গেছে। রোজ সকালে ঘুম থেকে উঠে আদিত্য নূরকে ওর বুকেই দেখতে পায়। আর এই মুহূর্তটা আদিত্যর কাছে স্পেশাল মনে হয়। নূরের বাবা মার কথা মনে পড়লে আদিত্য এখন তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দেয়। আর নীলা তো এখন এই বাড়িতেই থাকে, তাই তেমন একটা সমস্যা হয় না। আজ 5 দিন পর আদিত্য অফিসে এসেছে। খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং বলে তাই এসেছে। যদিও নূরকে বাসায় রেখে আসতে আদের টেনশনের শেষ ছিল না। বারবার করে সার্ভেন্টদেরকে বলে এসেছেন নূরের দিকে খেয়াল রাখতে। আর নীলাকেও বলে এসেছে যাতে নূরকে একা না ছাড়ে। মিটিং করতে আদিত্যর মন বসছে না। জাস্ট কোনো রকমে মিটিংটা শেষ করে এসে তার কেবিনে এসে বসেছে আদিত্য। চেয়ারে বসে তাড়াতাড়ি করে ল্যাপটপটা নিয়ে তার বাসায় সিসি ক্যামেরা চালু করলো। নূরকে বিয়ে করার দ্বিতীয় দিন আদিত্য তার পুরো বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছে নূরকে সব সময় নজরে রাখার জন্য। তাই এখন নূরকে দেখার জন্য সিসি ক্যামেরার লাইভ ফুটেজ চালু করে দিল। আদি প্রথমে নিজের রুমের ক্যামেরা চালু করলো, ওখানে নূরকে দেখতে পেল না। এবার ড্রয়িং রুমের ক্যামেরা চালু করলো, নূর সেখানেও নেই, শুধু নীলা সোফায় বসে টিভি দেখছে। আদিত্য একটু ঘাবড়ে গেল নূর কোথায় গেল। আদিত্য এবার বাইরের ক্যামেরা চালু করে ওখানে নূরকে দেখতে পেল। নূরকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আদিত্য দেখল নূর তার বিড়াল ছানা নিয়ে লনে হাঁটাহাঁটি করছে। নূরেরও হিরোকে ছাড়া কেন জানি ভালো লাগছিল না, টিভি দেখতে ভালো লাগছে না, তাই ওর বেবিকে নিয়ে একটু বাইরে হাঁটতে এসেছে। নূর চারিদিকে তাকিয়ে দেখলো সেই গার্ডগুলো দাঁড়িয়ে আছে। নূরের কথা মতো আদিত্য কালো কাপড় চেঞ্জ করে দিয়েছে। যদিও নূরের সেই ওয়ার্ল্ড ফেমাস কালারগুলো দেয়নি আদিত্য, বেচারাদের ওই রকম সাজ দেখলে সবাই ভয় পাওয়ার বদলে তাদেরকে দেখে হাসাহাসি করবে, তাই কালোর বদলে শুধু ব্লু কালারের কোট প্যান্ট পরিয়ে দিয়েছে। নূর আর এখন ওদেরকে দেখে ভয় পায় না, কারণ আদিত্য নূরের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিয়েছিল। নূর হেঁটে হেঁটে গার্ডগুলোর সামনে গেল। নূরকে দেখে গার্ডগুলো মাথা ঝাঁকিয়ে বলল, গুড মর্নিং রানী সাহেবা। আমি তোমাদের রানী, তাই না? জি জি, অবশ্যই আপনি আমাদের রানী সাহেবা। ঠিক আছে, তাহলে আমি যা বলবো তাই তোমাদেরকে শুনতে হবে। জি অবশ্যই, আপনি যা বলবেন তাই করব আমরা। এই যে শোনো, তুমি তোমার এক নাকের ভিতর আঙুল ঢোকাও। গার্ডরাও নিজেদের মতো খেয়ে বলল, জি। শুনতে পাওনি আমি কি বললাম? যা যা বললাম তাই করো, তা না হলে তোমার নাকটাই কেটে দেব। গার্ডরা আর কোনো উপায় না পেয়ে তারা হাতের এক আঙুল তার নাকের ভেতরে ঢুকিয়ে দিল। ঠিক আছে,
আজকে তুমি সারাদিন তোমার এক নাকের ভিতরে আঙুল দিয়ে থাকবে, আর তা না হলে আমি কিন্তু তোমার নাক কেটে ফেলবো। বেচারা গার্ডদের অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচে এরকম। নূর এবার আরেক গার্ডের দিকে ইশারা করে বলল, শোনো, তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো। গার্ড আর কোনো উপায় না পেয়ে এক পা উঁচু করে আরেক পা মাটিতে দিয়ে দাঁড়িয়ে থাকলো। নূর এবার আরেক গার্ডের দিকে ইশারা করে বলল, তুমি 2 হাত উঁচু করে দাঁড়াও। গার্ডটা মনে মনে ভাবতে থাকে, যাক, তাকে তো অনেক সহজ কাজ দিয়েছে। কিন্তু গার্ড যখনই হাত উঁচু করে দাঁড়ালো তখনই নূর বলল, স্ট্যাচু, তুমি একদম নড়াচড়া করবে না। তুমি যদি নড়াচড়া করো তাহলে তোমাকে পচা নর্দমায় ফেলে দেবো। নূর মাটি থেকে একটা দুব্ব ঘাস নিয়ে গার্ডটার নাকে মুখে সুড়সুড়ি দিতে লাগলো। বেচারা গার্ডটার বেহাল অবস্থা, না পারছে নড়তে, না পারছে হাসতে। এভাবে নূর সব গার্ডদের নানাভাবে টর্চার করে। এদিকে আদিত্য নূরের সব কাজ দেখছিল। নূরের এসব কাজকর্ম দেখে আদিত্য ঠোঁটের উপর হাত দিয়ে হাসতে লাগলো। কি করছে তার পাগলিটা? বেচারা গার্ডটাকে কি অবস্থায় না ফেলেছে। এভাবে দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেল। এই 15 দিনে নূর পুরোপুরি আদিত্যর সাথে মিশে গেছে। এখন সে আদিত্য ছাড়া কিছুই বোঝে না নূর। অবশ্য আদিত্য এত কেয়ার, এত ভালোবাসা নূরের আদিত্যর প্রতি, তার নাই সে উপায় ছিল না। আদিত্য যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ সবসময় নূর আদিত্যর সাথেই থাকে। আদিত্য ওর ছোট বড় সব আবদার পূরণ করে। সারাক্ষণ আদিত্য নূরকে চোখে চোখে রাখে, আর অফিসে গেলে সিসি ক্যামেরায় সবসময় খেয়াল রাখে। নূরের এখন আদিত্য ছাড়া চলেই না। আদিত্যর সাথে খুনসুটি নিয়ে ব্যস্ত থাকে। নূরের তেমন আর তার মা বাবার কথা মনে পড়ে না, যদিও পড়ে তখন ফোনে কথা বলে নেয়। নীলা এখন আদিত্যর বাসায় আছে। সন্ধ্যে 6টায় আদিত্যর গাড়ি মাত্র বাসায় গেট দিয়ে ঢুকলো। গাড়ি থামতে আদিত্য তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেল। আজকে আদির অনেক দেরি হয়ে গেছে। নিশ্চয়ই ওর জন্য ওর অ্যাঞ্জেল অপেক্ষা করে বসে আছে। একটু দেরি হলেই পাগলিটা গাল ফুলিয়ে বসে থাকে। কথাটা ভেবেই আদিত্য মুচকি হাসলো। ওর জীবনটা কতটা পাল্টে গেছে এই কদিনে। আগে ওর এই বাসায় আসতে ইচ্ছে হতো না, আর এখন কবে বাসায় ফিরবে সেই অপেক্ষায় থাকে। এখন যে ওরও কেউ আছে যে তার অপেক্ষায় থাকে, যার মুখের হাসিটা দেখলে রাজ্যের সব দুঃখ দূর হয়ে যায়। নিজের ভাবনার মাঝে আদিত্য দরজার কাছে এসে কলিং বেল বাজালো। কলিং বেলের শব্দে নূর হাসি মুখে দৌড়ে আসলো দরজা খোলার জন্য, কারণ ও জানে ওর হিরো এসেছে। আদিত্য বাসায় আসতেই নূর দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আজও তাই করলো, নূরকে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই নূরের নিষ্পাপ মুখটা দেখে আদিত্য সব ক্লান্তি ছুমন্তর হয়ে গেল। আদিত্য তো মুচকি হেসে নূরের পাশে দাঁড়ালো। নূর মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে আছে। আদিত্য বুঝতে পেরেছে ওর একটু দেরি হওয়াতে নূর অন্যদিকে গাল ফুলিয়ে তাকিয়ে আছে। কেউ মনে হয় আমার উপর রাগ করে আছে, তাহলে চকলেটটা নীলাকে দিয়ে দিই। আদিত্য তার পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে নূরকে দেখালো। নূর সেটা দেখেই চুমন্তর করে নিল। আদি মুচকি হেসে তার পাওনা নেওয়ার জন্য গালটা বাড়িয়ে দিল। নূর সেটা দেখে রোজগার অভ্যাসের মতো আদিত্যর গালে একটা চুমু দিল। আজকাল এটা আদিত্যর অভ্যাস হয়ে গেছে। একদিন আদিত্য অফিস থেকে ফিরে এসে নূরের জন্য চকলেট নিয়ে এসেছিল। নূর চকলেট পেয়ে খুশি হয়ে আদিত্যর গালে চুমু দেয়। সেদিন থেকে আদিত্যর এটা অভ্যাস হয়ে গেছে। আদিত্য আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। আদিত্য মুচকি হেসে নূরকে কপ করে কোলে তুলে নেয়। এটাও প্রায় রোজগার অভ্যেস হয়ে গেছে আদিত্য। আদিত্য নূরকে কোলে নিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার অ্যাঞ্জেলটা আজ সারাদিন কি কি করলো? ব্যাস এতটুকু বলতে নূর সারা রাজ্যের কথা জুড়ে খুলে বসলো। চকলেট খেতে খেতে পা দুলিয়ে দুলিয়ে সারাদিন কি কি করেছে সব বলতে লাগলো। আর আদিত্য শুধু মুগ্ধ হয়ে তার অ্যাঞ্জেলের কথা শুনতে লাগলো। সন্ধ্যা 7টায় আদিত্য সোফায় বসে ল্যাপটপে তার অফিসের কিছু কাজ করছে, আর তার অ্যাঞ্জেল নূর চারিদিকে ছোটাছুটি করে খেলছে। তার পায়ের নুপুরের রিনিঝিনি শব্দেই পুরো বাড়ি মুখরিত হয়ে উঠেছে। এই নুপুর জোড়া আদিত্যই নূরকে দিয়েছিল। প্রথম দিন যেদিন আদিত্য নূরকে এই নুপুর জোড়া পরিয়ে দিয়েছিল, নূর সেদিন খুশি হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পা ঝুঁকিয়ে আদিত্যকে দেখিয়েছিল। আদিত্য কাজের ফাঁকে ফাঁকে নূরের দিকেও খেয়াল রাখছে। হঠাৎ করে নূরের উচ্চস্বরে চিল্লিয়ে শব্দ এলো আদিত্যর কানে। চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখলো নূর সোফার উপরে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আদিত্য ঘাবড়ে গিয়ে নূরের কাছে গিয়ে নূরের হাত ধরে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, চিল্লাচ্ছ কেন? নূর তখন আদিত্যর হাত ধরে চিৎকার করে বলতে লাগলো, কুমিরের বাচ্চা, কুমিরের বাচ্চা আমাকে খেয়ে ফেলবে। কুমিরের বাচ্চা? কুমির বাচ্চা এখন কোথা থেকে আসবে? ওই যে
দেখো কুমিরের বাচ্চা, আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। আদিত্য নূরের হাতের ইশারা বরাবর তাকিয়ে দেখলো ফ্লোরে একটা টিকটিকি হাঁটছে। আদিত্য বেচারা বোকা বনে গেল। তার মানে এই নূর এই টিকটিকির বাচ্চাটাকে কুমিরের বাচ্চা বলছে। এই হিরো, তাড়াতাড়ি উপরে এসো, এই কুমিরের বাচ্চা না আমাকে কামড়ে খেয়ে ফেলবে, তুমি তাড়াতাড়ি এসো। আরে ওটা কুমিরের বাচ্চা না তো, ওটা টিকটিকি বলে। কিন্তু এটাকে তো কুমিরের বাচ্চার মতোই দেখতে, তুমি দেখো একদম কুমিরের বাচ্চার মতো দেখতে। আরে ওটা টিকটিকি, তুমি তো দেখতেছি একদমই ভিতর ডিম। এই টিকটিকি দেখে কেউ ভয় পায় পাগল? আচ্ছা, তুমি বুঝি কখনো ভয় পাও না? আমি আর ভয় কখনো না। আদিত্য আর ভয় কখনো একসঙ্গে যায় না। সত্যি হিরো, তুমি কখনোই ভয় পাও না? কখনোই না। আদিত্যর কথায় নূরের কেন জানি বিশ্বাস হলো না। মাথায় একটু দুষ্টু বুদ্ধি এলো। নূর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ নূর তার চুলগুলো এলোমেলো করে সামনে এনে চোখগুলো বড় বড় দুই হাত উঁচু করে হাতের আঙুলগুলো ছড়িয়ে আদিত্যর কানের সামনে এসে গলার স্বর ভারী করে বলতে লাগলো, আও মাও কাও, মানুষের গন্ধ পাও। আদিত্য হঠাৎ নূরের এরকম ফেস দেখে চোখ বড় করে তাকালো, তারপর হাসতে লাগলো। বউটা ওর আজকে চরম বিনোদন দিয়েছে। আদিত্য হাসির মাঝে নূর রাগ করে হঠাৎ আদিত্য তার নাকের ডগায় একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথেই আদিত্যর হাসি থেমে গেল। এখন হাসো হাসো। তবে রে দুষ্টু, দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে যেতে লাগলো। আদির আশা দেখে নূর দৌড় লাগালো। নূর আগে আর আদিত্য পিছনে। নূর হাসছে আর সোফার চারিদিকে গোল গোল করে ঘুরছে। আদিত্য হাসছে আর নূরকে ধরার জন্য তার পিছন পিছন ছুটছে। হঠাৎ ঠাস করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে দুজনেই থমকে দাঁড়ালো। শব্দটা কোথা থেকে আসলো তা দেখার জন্য দুজনেই দরজার দিকে তাকালো। দরজার সামনে পড়ে থাকা একটা ব্যাগ দেখতে পেল। তখন ওই ব্যাগটা পড়ে যাওয়ারই শব্দ পেয়েছে ওরা। দরজার কাছে থাকা ব্যাগের মালিকের দিকে তাকিয়ে আদি হাসি মুখে বলল, আরে তুই কখন এলি? দরজার সামনে দাঁড়িয়ে আছে আবির। চোখ দুটো তো আর ফুটবলের মতো হয়ে আছে। মুখের হা দেখে মনে হচ্ছে আস্ত একটা মানুষ মুখের ভিতরে আরামসে ঢুকে যেতে পারবে। শরীরের কোনো নড়চড় নেই। একটু আগে আদিত্য যখন নূরের সাথে হুহা করে হাসছিল তখনই এসেছিল আবির। দরজার সামনে আদিত্যকে হাসতে দেখে তখনই অটো হয়ে গেছে ও। হাতের ব্যাগটা ঠাস করে পড়ে গেছে আর তখন থেকে আবির ওভাবেই দাঁড়িয়ে আছে। আদিত্য আবারও বলে উঠল, কি রে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। আবিরের কোনো হেলদোল নেই। একটু আগে বিহান এসে দাঁড়ালো আবিরের সামনে। আবিরকে দেখে ভুরু কুঁচকে বলল, কিরে তুই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? কেউ কি তোকে স্ট্যাচ করেনি? কিরে খালা, পাঠিয়েছিস নাকি? কি হয়েছে কনা? বিহান এবার ধীরে ধীরে আদিত্যর দিকে আস্তে আস্তে হেঁটে আসলো। আবির কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আদিত্য চারিদিকে ঘুরে ঘুরে আদিত্যকে স্ক্যান করতে লাগলো। আবির কিছুক্ষণ আদিত্যর দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে তারপর বলল, আপনি কে? হু আর ইউ? হোয়ার ইজ মাই ব্রাদার? আদিত্য ভুরু কুঁচকে বলল, হোয়াট, কি বলছিস তুই? আরে পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? নাহি ভাই, আমার ভাই কই গেল? কোথায় হারিয়ে গেল? আবির বিহানের কাছে গিয়ে বলল, ওই বিয়ান, আমার ভাই কই? আমার ভাইয়ের সাথে কি করছিস তুই? আর এই লোকটা কে? ভাই, আমার শান্ত শিষ্ট রাগ বিশিষ্ট ভাইটা কই গেল? বিহান আবিরের কাঁধে হাত রেখে বলল, হয়েছে এখন অবজা ভাই, আজকার মেলা ড্রামা কটা শেষ হইয়া গেছে গা। এর থেকে বেশি করলে পাবলিক জুতা হইলা মারবো। আর এইটা আমকো গুড়ি আদি আসমা প্রথমে এমনিতেই দেখতে সুস্থ, তাই বিশ্বাস হইতাছে না। আমারও প্রথম এমনই হয়েছিল, তো অহন সইয়া গেছে। তোরাও দেখা অভ্যাস হয়ে যাইব। বিহানের কথা শেষ হতে আদিত্য বলে উঠল, বিহানের কথা বিশ্বাস না হলে আমার কাছে আরো ভালো উপায় আছে। তারপরে তোর আর আমার উপর কোনো ডাউট থাকবে না। আয় আয় আমার কাছে, আমি তোকে এখনই বিশ্বাস করিয়ে দিচ্ছি। আবির ভালোই বুঝতে পারছে যে আদিত্য এখন কি করবে। নানা ভাই, তার কোনো দরকার নেই। আমার 100% বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার অনলি ওয়ান ভাই। আই মিস ইউ ভাই। আই মিস ইউ টু। কেমন আছিস? কবে এসেছিস তোর লন্ডন থেকে? তোর লন্ডন তোর উপর শেষমেশ বিরক্ত হয়ে তোকে লাথি মেরে পাঠিয়ে দিল, তাই না? কি যে বলো না ভাই, আমাকে পাঠান তো দূরের কথা,
লন্ডনের মেয়েরা পারলে তো আমাকে ওদের পার্সের ভিতরে ঢুকিয়ে রাখে। তুমি তো জানোই আমার হ্যান্ডসাম চেহারা দেখলে সবাই পাগল হয়ে যায়। আল্লাহ যে কেন আমাকে এত সুন্দর করে বানালো, এখন তো আমার নিজেকে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে গেছে, বুঝেছো? উফ, কেন যে আমি এত সুন্দর। এবার হুট করে আবিরের নজর পড়ল নূরের দিকে। আদিত্যর বিয়ের সময় আবির আর ওর ফ্যামিলির সবাই লন্ডনে বেড়াতে গিয়েছিল। আদিত্য ওদের ফোনে সব কিছু বলেছে, কিন্তু নূরের ছবি দেখায়নি। বলেছিল ওরা যখন দেশে আসবে তখন সরাসরি দেখবে। আবির কপাল কুঁচকে মাথাটা ঝুঁকে নূরের দিকে ঝুঁকে গেল। নূর ভয় পেয়ে আদিত্যর পিছনে লুকিয়ে পড়ল। আদিত্য মুচকি এসে নূরকে সামনে এনে নূরের উদ্দেশ্যে বলল, নূর, ও হলো। আদিত্য কথা শেষ না হতেই আবির নূরের দিকে ঝুঁকে বলল, তুমি হলে নূর ভাবি, তাই না? তুমি জানো আমি কে? না। আমি হলাম আদিত্য ভাইয়ের ভাই, মানে হলো তোমার ওয়ান অ্যান্ড অনলি কিউট দেবর। দেবর? হ্যাঁ, আমি তোমার দেবর আর তুমি আমার ভাবি। বাই দ্য ওয়ে ভাবি, তুমি কিন্তু অনেক কিউট, একদম ডলের মতো। আমি আজ থেকে তোমাকে ভাবি ডল বলে ডাকবো, কেমন? আরো একটা নাম? কেন কেন নাম পছন্দ হয়নি? আরে সেটা না, আসলে আমার এত এত নাম, এখন কোনটা মনে রাখবো তাই ভাবছি। মানে? মানে বাবা ডাকে মামনি বলে, মা ডাকে নুরিমা, নীলা ডাকে আপু, আর বাসার সবাই ডাকে রানী সাহেবা, আর হিরো ডাকে অ্যাঞ্জেল বলে। এখন আবার তুমি আর এক নাম দিলে, তাই ভাবছি এত নাম মনে রাখবো কি করে। ভাবি ডল এই নামে শুধু আমি ডাকবো, তাই এত কষ্টের কিছুই নেই, বুঝেছো ভাবি? আচ্ছা ঠিক আছে দেবর। নূরের কথায় সবাই হেসে উঠল। বিহান একটু দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ কেউ একজন পিছন থেকে এসে নিজের হাতের কনুই দিয়ে বিহানকে ধাক্কা দিল। বিহান কিছু বোঝার আগেই বিহানকে ধাক্কা দেওয়া লোকটি বিহানকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল। 2 কদম সামনে এগিয়ে আবার বিহানের দিকে ঘাড় ঘুরিয়ে বিহানকে দেখে চোখ মেরে দিল সেই মানুষটি। চোখ মেরে দুষ্টু হেসে আবার সামনের দিকে এগিয়ে গেল, আর বিহান বেচারা ওখানে থতমত খেয়েই দাঁড়িয়ে রইল। মানুষটা সামনে এগিয়ে গিয়ে বলতে লাগলো, বারে আমার কথা আর কারোর মনেই নেই, তাই না? শুধু দেবরের সঙ্গে দেখা করলে হবে, ননদের সঙ্গে দেখা করতে হবে না? আয়াতকে দেখে আদিত্য হাসি মুখে আয়াতকে জড়িয়ে ধরল। আয়াত মুচকি হেসে বলল, ভালো আছি ভাইয়া, ভাবিকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি, তাই তো এয়ারপোর্ট থেকে আমি আর ভাইয়া সোজা এখানে চলে এসেছি। আয়াত গিয়ে নূরের সাথে দেখা করলো। কিছুক্ষণের মধ্যে ওরা নূরের সঙ্গে একদম মিশে গেল। আয়াত সবার সঙ্গে কথা বলছে আর আর চোখে বিহানের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। বিহান সেটা দেখে বারবার অপ্রস্তুত হয়ে পড়ছে। একটু পরে আদিত্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এখন তোরা সবাই গিয়ে ফ্রেশ হয়ে নে, একটু পর আবার সবাই ডিনার করব, কেমন? আবির আর আয়াত মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল। আবির এ বাসায় আসলে যে রুমে থাকে, আবির বরাবর সেই রুমেই চলে গেল। গুনগুন করতে করতে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলতেই হঠাৎ তখন নীলা ওয়াশরুম থেকে বের হলো। পরনে শুধু একটা টাওয়াল প্যাঁচানো। আবির সেদিকে তাকাতেই আবিরের চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। আবিরের হাত দুটো এখনও তার ব্লেজারের গলার দিকেই আছে, আর আবির অটো হয়ে তাকিয়ে রইল নীলার দিকে। নীলা তখনও আবিরকে খেয়ালই করেনি, আর একটু সামনে এগিয়ে যেতেই আবিরকে দেখতে পেল। এমন একটা সিচুয়েশনে নীলা একদম রক্তশূন্য হয়ে গেল। এরপর হঠাৎ করে গগন ফাটানো চিৎকার দিয়ে উঠল নীলা। নীলা চিৎকারে আবিরের ঘোর কাটল। নীলা চিৎকারে আবির তার দোকানে হাত চেপে ধরে বলল, আরে এভাবে চিল্লাচ্ছেন কেন? আপনি কান ফাটি হরতাল করতেছেন নাকি আপনি? নীলা তাড়াতাড়ি করে বিছানার চাদরটা তার শরীরে জড়িয়ে নিল। তখন আবির বাঁকা হেসে দুষ্টু ভঙ্গিতে বলল, বাহ, আজই তো দেখা হলো। বাঙালির মেয়েরাও যে এত ওপেন মাইন্ডেড হয়ে গেছে তা জানা ছিল না। আরে ভাই আমি মানলাম আমি একটু বেশি হট, তাই বলে প্রথম দেখাতেই নো হ্যালো নো হাই একদম বডি শো করাটা একটু বেশি হয়ে গেল না? না মানে আমার আবার এসব বিষয়ে একটু বেশি লজ্জা করে। নীলা রাগী কণ্ঠে বলে উঠল, দেখুন মিস্টার। নীলার কথা শেষ করার আগেই আবির বলল, আরে দেখাতে চান, ওকে, অ্যাজ ইউর উইশ, আমি কিছু মনে করব না। জাস্ট শাট আপ। আরে আপনি তো দেখতেছি একদম বোল্ড হয়ে গেছেন, নিজে তো সব খুলেই আছেন, এখন আমাকেও শার্ট খুলতে বলতেছেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এখনো 18+ হননি, অথচ এখন থেকে 18+-এর কাজ করা শুরু করে দিয়েছেন। ডোন্ট মাইন্ড, যাই হোক
আপনি যখন চাইছেন তখন আর কি করার, আমি আবার কোনো মেয়ের কথা ফেলতে পারি না। কথাটা বলেই আবির নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। এই কি করছেন কি আপনি? হ্যাঁ, একদম শার্টের বোতাম খুলবেন না, বলে দিলাম কিন্তু। আরে আপনিই তো বললেন শার্ট আপ, তাহলে বোতাম না খুলে কি করে শার্টকে আপ করব? এটা তো আর টি শার্ট না, তাই না? একদম বাজে কথা বলবে না। একে তো নক না করে চোরের মতো আমার রুমে ঢুকেছো, তার উপর আবার তখন থেকে কি সব আজে বাজে কথা বলছেন। এই কে আপনি? হ্যাঁ, আর আপনার সাহস কি করে হলো হ্যাঁ যে আমার রুমে ঢোকার? ওয়াও, আমার ভাইয়ের বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আর আমাকে বলা হচ্ছে আমি কে? হোয়াট এ জোক ম্যাম। বাই দ্য ওয়ে, আপনি কে? ভাই মানে? আমি তো জানি জিজুর কোনো ভাই নেই, তাহলে আপনি কই থেকে এলেন? জিজু, তার মানে আপনি ভাবি ডলের বোন, মানে ভাইয়ের শালি? ও, এত কামাল হয়ে গা। কিউট ভাবির কচি বোন, জিও ভাই জিও। নিজের সাথে ভাইয়ের ব্যবস্থা করে রেখেছো তুমি। তোমার মতো ভাই যেন ঘরে ঘরে হোক। কথাগুলো বলে নীলার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। দেখুন আপনি কিন্তু। এই না না না, এখন আর দেখা দেখি না। নিচে সবাই আছে, যে কেউ এখানে চলে আসতে পারে। আমরা বরং পরে আবারও ভালো করে দেখা দেখি করবো, ঠিক আছে? নীলা আবিরকে কিছু বলতে যাবে তার আগেই আবির নীলাকে একটা চোখ মেরে হাসতে হাসতে চলে গেল। রাত 9টার সময় সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। আদিত্য নূরকে নানান কথা বলে খাইয়ে দিচ্ছে। আবির বরাবর নীলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে আর নীলার আগে গজগজ করছে। আয়াত টেবিলের নিচ দিয়ে বিহানের পায়ে স্লাইড করতে লাগলো আর সাথে সাথে বিহানের কাশি উঠে গেল। কাশতে কাশতে আয়াতের দিকে তাকাতে আয়াত একটা চোখ টিপে দিল। বেচারা বিহানের কাশি আরও বেড়ে গেল। আবির বিহানের পিঠে চাপড় মেরে বলল, কি রে, তোর আবার কি হলো? খাওয়ার সময় তোর ধ্যান কই থাকে? হ্যাঁ। কিছুক্ষণ পর বিহানের কাশি থেমে গেল। বিহান এবার 2 পা চেয়ারের উপর তুলে তারপর খেতে বসলো। এই মেয়ের উপর কোনো বিশ্বাস নেই। এই মেয়ের কাজই হলো বিহানকে জ্বালানো। খাওয়া দাওয়া শেষে সবাই সোফাতে বসে আড্ডা দিতে লাগলো। তখনই আদিত্য বলে উঠল, আরে আবির, চাচা চাচি কেমন আছে? এখানে আসার আগে পর্যন্ত ভালোই দেখেছি, তারপর আর জানি না। চাচা চাচিকে একদিন বাসায় দাওয়াত করতে হবে, কারণ ওরা তো নূরকে দেখেইনি। ঠিক আছে ভাই, তুমি যেটা ভালো মনে করো। বিহান ওদের কথা শুনে একটা তাচ্ছিলের হাসি দিল, যা আয়াতের চোখে আড়াল হলো না। একটু পরে বিহান বলে উঠল, তা আবির, লন্ডনে ঘোরাঘুরি কেমনে করলি? একটু কইলি না। লন্ডনে কয়টা মাইয়ার চর থাপ্পড় খাইলি? আরে বিয়ান, তুমি তো এখন আমাকে চিনলাই না। মেয়েরা আমাকে চুমু দিয়ে কুল পায় না, আর চড় মারা তো দূরে থাক, আজকাল তো মেয়েরা আমাকে দেখে একদম বোল্ড হয়ে যায়। কথাটা বলেই আবির বাঁকা চোখে নীলার দিকে তাকালো। আরে লন্ডনের মেয়ের কথা কি বলবো, ওরা তো আমাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছিল। এখন বলো, একটা বেচারা কয়জনকে খুশি করব বলো? আর তবুও কষ্ট হলেও আমি সবাইকে খুশি করেছি। তুই তো জানিস আমি আবার কোনো মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। আমার তো একটাই ধান্দা, যেখানে যাও সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দাও। আর বিদেশি মেয়েদের সব থেকে একটা জিনিস আমার ভালো লাগে, কারণ তারা কখনো বাঙালি মেয়েদের মতো বিয়ের কথা বলে না। মানে যত খুশি প্রেম করো, বিয়ে করার কোনো প্যারা নাই। তুই হালা আজও শুধরাইলি না। নীলা মনে মনে বলল, ছি, লোকটা কত রুচু। আবির আবার নীলার দিকে তাকিয়ে বলল, তবে যাই বলিস বিয়ান, নিজের দেশ তো নিজেরই হয়, আর বাঙালি মেয়েদের থেকে আকর্ষণীয় আর কিছুই হয় না। এটার কথাই আলাদা। দেখতে নাদুস নাদুস আর একটু শ্যামাবতী, একটু কচি কচি আর অনেক মায়াবী। এদের ব্যাপারটাই অন্যরকম, তাই তো একদম আপন আপন ফিলিংস আসে এদের প্রতি। নীলা ভালো করে বুঝতে পারছে আবির তার কথাই বলছে, কারণ আবার যেরকম বিশ্লেষণ করছে নীলা ঠিক সেই রকমই। রাত 10টা। বিহান একটু আগে আদিত্যর বাসা থেকে তার কোয়ার্টারে এসেছে। রুমে এসে গায়ের শার্ট খুলে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে বিহান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ মুছতে লাগলো। হঠাৎ আয়নায় নিজের বেডের দিকে চোখ পড়তেই ভুরু কুঁচকে গেল বিহানের। বিরক্তিতে ছেয়ে গেল তার সারা মুখ। বিহান এক ঝটকায় পিছনে ফিরে বলতে লাগলো, আচ্ছা বলুন তো, বিহানের কাছে কে এসেছে? আপনি এইখানে কি করেন? আপনার না কতবার কইছি আমার এইখানে কখনো আইবেন না, তারপরেও বারবার বেশরমতো এখানে চইলা আসেন কেলা? আয়াত এতক্ষণে বিহানের বেডের উপরে পায়ের উপর পা তুলে বসেছিল। বিহানের কথা শুনে এক মুচকি হেসে বিহানের কাছে এসে বলল,
উফ, আপনার এই ভাষা আই জাস্ট লাভ ইট। কি করব, আপনাকে অনেক মিস করছিলাম, তাই তো চলে এলাম। কতদিন আপনাকে দেখতে পাইনি, আপনিও কি আমাকে মিস করছিলেন? আমি আপনাকে মিস করতে যাবো খেলা? আমার কি কুত্তায় কামড়াইছে নাকি? এইসব আজারা পেশাল রাইখা আপনি বাইর হন এইখান থেকে তাড়াতাড়ি। আমি জানি আপনি মিস করলেও আমাকে বলবেন না। আমি জানি আপনি আমাকে অনেক মিস করছিলেন। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু খালি গায়ে চরম হট লাগছে। আপনি যে এত সুন্দর বডি বানিয়েছেন সেটা তো আজকে না দেখলে আমি জানতেই পারতাম না। নিশ্চয়ই আমার জন্য বানিয়েছেন, তাই না? আপনি তো দেখি বেশরম। আর আইবেন না, খেলা দেখতে হইব না? মাইয়া ঢাকার যেমন মা তেমনই মাইয়া। সবসময় কথার মাঝে আপনি মাকে টেনে আনেন কেন? আমার মা কি করেছে আপনার? এই মহিলাটার সাইকো নেই আমার, আপনি জানতে অহন থাইকা। কথাটা বলেই বিহান আয়াতের হাত টেনে দরজার বাইরে বের করে দিল। আর খবরদার এইখানে আর কখনো আইসেন তো আপনার খবর আছে, কইয়া দিলাম। কথাটা বলে বিহান ঠাস করে আয়াতের সামনে দরজাটা লাগিয়ে দিল। আয়াতের চোখের কোণায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা এত পাথর কেন? আমার ভালোবাসা কি লোকটার চোখে পড়ে না? বারবার বেশরমের মতো লোকটার কাছে চলে আসি আর লোকটা কুকুরের মতো বারবার তাড়িয়ে দেয়। আয়াত চোখের পানি মুছে ওখান থেকে চলে গেল। সকালের মিষ্টি রোদটা একটু গরম হতে শুরু করেছে। বেলা গড়িয়ে 8টায় ঠেকেছে। কম্বলের ভিতরে নূরের গরম লাগতে শুরু করলো। অস্বস্তিতে নূরের ঘুম ভেঙে গেল। নূর কম্বলটা মাথার উপর থেকে সরিয়ে মাথাটা বের করলো। চোখ কুঁচকে সামনে তাকালো নূর। সামনে তাকিয়ে দেখলো আদিত্য আয়নার সামনে চুল ঝাড়ছে। আদি মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে শুধুমাত্র একটা টাওয়াল। নূর চোখ মিটমিট করে বিস্ময় নিয়ে এক ধ্যানে আদিত্যর দিকে তাকিয়ে আছে। ওর ভিতরে কেমন কেমন জানি লাগছে, কিন্তু অবুঝ নূর সেটা বুঝতে পারছে না। আদিত্য জামা কাপড় পাল্টে নূরের দিকে তাকিয়ে দেখে নূর তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরের কাছে গিয়ে হাসি মুখে বলল, বাহ, আজ তো আমার অ্যাঞ্জেলটা সকাল সকাল উঠে পড়েছে। কি হয়েছে অ্যাঞ্জেল, এইভাবে কি দেখছো? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। তোমাকে না আজ অনেকটা ইয়ামি লাগছে। আচ্ছা, তোমাকে কি একটু খাওয়া যাবে? হ্যাঁ যাবে তো, তবে এখন না। সে সময় এখন আসেনি, সময় আসলে তুমি আমাকে খেতে পারবে। কখন আসবে সেই সময়? সেটা তো জানি না, কিন্তু যখন আসবে তখন তুমি নিজে নিজে বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি উঠে পড়ো, একটু পরে আমরা ডক্টরের কাছে যাব। আমি যাব না, ডক্টর অনেক পচা। শুধু আমাকে সুই দেয়, আমার ব্যথা লাগে। আর এত এত ওষুধ দেয়, আমার একদম ভালো লাগে না। আমি আছি না, আমি থাকতে আমার অ্যাঞ্জেলকে কেউ ব্যথা দিতে পারবে? আমরা শুধু গিয়ে ডক্টরের সঙ্গে একটু কথা বলবো, ব্যাস, আর কিছু না। তারপর তোমাকে অনেকগুলো রসগোল্লা খাওয়াবো, ঠিক আছে? সত্যি? ঠিক আছে, তাহলে আমি যাব। নীলা ছাদে এসেছে তার কিছু ভেজা কাপড় মেলে দিতে। বালতি থেকে একটা একটা করে কাপড় বের করে ঝাঁকে দিয়ে তারপর মেলে দিতে লাগলো। পাশে আবির ব্যায়াম করছিল, তবে কাপড় চোপড়ের আড়ালে থাকা নীলা খেয়াল করেনি। নীলা এবার কাপড় তোলার সময় একটার সাথে আরেকটা চলে এসেছে। নীলা সেটা খেয়াল না করে কাপড়টা উঁচু করে ঝাড়ি দিয়ে মেলে দিল। কাপড়ের সাথে থাকা ছোট একটা কাপড় গিয়ে পড়লো আবিরের উপর। আবির ভুরু কুঁচকে উঠে বসলো। কাপড়টা দু হাতে উঁচু করে সামনে ধরলো। কাপড়ের মালিককে সেটা দেখার জন্য কাপড়ের ফাঁক দিয়ে নীলাকে দেখতে পেল। আবির বাঁকা হেসে নীলার কাছে এগিয়ে গেল। নীলার সামনে গিয়ে দুষ্টু হেসে বলল, শোনো, এই যে বিয়ান সাহেবা, তুমি তো বয়সে ছোট, তাই তোমাকে তুমি করে বলছিলাম কি যে এতটা ডেসপারেট হওয়াটা কিন্তু ঠিক না। আই মিন, একটু সময় দিবে। সকালে সকালে শুরু করে দিয়েছো। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, সকাল সকাল কি আবল তাবল বকছেন? বারে, নিজে আমাকে ইঙ্গিত করে ডাকছো আর আমাকে আবার পাগল বলছো। আমি আবার আপনাকে কখন ডাকলাম? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ও, তাহলে কি এটা আমার কাছে হাঁটি হাঁটি পাপা করে এসেছে? কথাটা বলে আবির কাপড়টা নীলার সামনে ধরল। আবিরের হাতে থাকা কাপড়টা দেখে নীলার চোখ বড় বড় হয়ে গেল। নীলা এক ঝটকায় আবিরের কাছ থেকে কাপড়টা নিয়ে পিছনে লুকিয়ে ফেলল। এটা ভুলে চলে গেছে, সরি। আরে থাক থাক, আমার সামনে এগুলোর কোনো দরকার নেই। আমি সবই বুঝি। আসলে আমি এত সুন্দর যে মেয়েরা আমাকে দেখলে আর নিয়ন্ত্রণ করতে পারে না।
তোমার ক্ষেত্রেও সেটা হয়ে গেছে। তুমি আমাকে কাছে পাওয়ার জন্য একদম উতলা হয়ে গেছো, তাই তো এসব আকাশ কুসুম আমাকে বোঝাতে চাচ্ছ। নীলার রাগে গজগজ করে আবিরকে কিছু বলতে যাবে তার আগেই আবির নীলার হাত থামিয়ে বলল, আরে থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, তবে আমি সবার আগে ফিজিক্যাল রিলেশন করতে চাইছি না। আসলে কেন জানি না, এবার আমারও একটু একটু লাভ টু লাভ ফিলিংস হচ্ছে। তাই আমরা আগে একটু প্রেম করে নিই, তারপর না হয় এসব করব, ঠিক আছে? নীলার রেগে বলল, আপনি যে হাই লেভেলের মেন্টাল তা কি আপনি জানেন? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার সাথে প্রেম করব? আমাকে কি আপনার ওইসব মেয়েদের মতো মনে হয়? হ্যাঁ, যারা আপনার পিছন পিছন ঘুরে। আমি ছোট হতে পারি, কম সুন্দর হতে পারি, তাই বলে না বেকুব না। আপনি কিভাবে অন্য মেয়েদের মতো আমার সঙ্গে টাইম পাস করবেন আর আমি দেরি করে আমিও আপনার সঙ্গে করব? সেটা কখনোই হবে না। কান খুলে শুনে রাখুন, আপনার এসব টিজ আমার সামনে চলবে না। নেক্সট টাইম থেকে আমার সঙ্গে এভাবে কথা একদম বলবেন না, তাহলে না জিজুকে বলতে আমি বাধ্য হব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলা ধপধপ পা ফেলে চলে গেল। পিছন থেকে আবির বাঁকা হেসে মনে মনে বলল, হায় রে আমার ধানি লঙ্কা, পাগল হয়ে আর যাই হই না কেন, সকল রোগের চিকিৎসক তুমি হবে মিস নীলা। ডক্টরের চেম্বারে বসে আছে আদিত্য আর নূর। দেশের নামকরা নিউরো ডক্টরের কাছে নূরকে নিয়ে এসেছে আদিত্য। ডাক্তার এখনো আসেনি, ওরা বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছে। নূর টেবিলের উপরে থাকা স্টেথোস্কোপ হাতে নিয়ে তার দুই মাথা কানে দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করলো। তারপর আদিত্যর দিকে দেখে তাকিয়ে বলল, এই হেডফোনটা তো নষ্ট, এটা দিয়ে তো কোনো গানই শোনা যাচ্ছে না। এটা হেডফোন না, এটাকে টেলিস্কোপ বলে। এটা দিয়ে হার্টবিট শোনা যায়। টেলিস্কোপের মাথাটা নিজের বুকে রেখে বলে, এই দেখো, এইভাবে শুনতে পারতেছে আমার হার্টবিট। আরে হ্যাঁ, তোমার বুকের ভিতর থেকে তো ঢোল বাজানোর মতো শব্দ শোনা যাচ্ছে। তোমার বুকের ভেতরে কি ঢোল আছে? এটা ঢোলের শব্দ নয় অ্যাঞ্জেল, এটা দিয়ে হৃদয়ের শব্দ, একটু মন দিয়ে শোনে। এরই মধ্যে ডাক্তার আসার শব্দে আদিত্য সোজা হয়ে বসলো। ডাক্তার এসে আদিত্যর সাথে কুশল বিনিময় করে এরপর নূরের ফাইল চেক করতে লাগলো। ফাইল চেক করার শেষে নূরকেও চেক করবে। সব দেখা শেষে ডাক্তার আদির দিকে তাকিয়ে বলল, তো আমি সব দেখলাম, আপনার সাথে কি একটু আলাদা কথা বলতে পারি? ওকে ডক্টর, আমি নূরকে বাইরে বসিয়ে এখনই আসছি। এরপর আদিত্য নূরের হাত ধরে নূরকে বাইরে নিয়ে আসলো। নীলাও তাদের সঙ্গে এসেছে। আদিত্য নূরকে একটা সিটে বসিয়ে দিয়ে তারপর নীলাকে ডেকে বলল, আমি একটু ডক্টরের সঙ্গে কথা বলতেছি, তুমি একটু ওর দিকে খেয়াল রেখো। ঠিক আছে জিজু, আমি আছি আপুর কাছে। আদি নূরকে রেখে আবার রুমে চলে গেল। একটু পরে ডক্টরের কাছ থেকে এসে নূরকে সাথে নিয়ে বাসায় চলে আসলো আদিত্য। অফিস থেকে এইমাত্র আসলো আদি। দরজার সামনে এসে দেখলো দরজা খোলা। বাসার সার্ভেন্টরা সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। আদিত্য একটু ভুরু কুচকে উচ্চস্বরে বলে উঠল, কি হচ্ছে কি এখানে? আদিত্যকে দেখে সবার চেহারা রক্তশূন্য হয়ে গেল। সবাই ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদিত্যর ধমক শুনে একটা সার্ভেন্ট ভয়ে ভয়ে বলে উঠল, স্যার রনি শেফকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে কি? তোমরা এতগুলো মানুষ থাকতে নূর কোথায় গেল? তখনই নীলা কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে এসে বলল, আসলে আসলে জিজু, ওদের কোনো দোষ নেই। আপু সবার সাথে লুকোচুরি খেলছিল, সবার মতো আপু লুকানোর জন্য কোথাও গেল, কিন্তু তারপর থেকে আর পাচ্ছি না আপুকে। আমি চারিদিকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু আপুকে কোথাও পাচ্ছি না। আদিত্যর হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। কোথায় গেল ওর অ্যাঞ্জেল? আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে নূরকে খুঁজতে লাগলো। আদিত্য তো এতটা ভয় পেয়ে আছে যে বাসার সিসিটিভি ফুটেজ চেক করার কথা ওর মনেই নেই। আদিত্য পাগলের মতো নূরকে খুঁজে কোথাও না পেয়ে দুই হাত চেপে ধরে মাথার চুল টেনে সোফাতে বসে পড়ল। হঠাৎ করে আদিত্যর মনে পড়ল সে সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু তার রুমে তো সে খুঁজে দেখেনি। কথাটা ভাবতেই আদিত্য ঠাস করে উঠে নিজের রুমের দিকে দৌড় দিল। রুমে ঢুকে এদিক ওদিক চেক করতে লাগলো, কিন্তু না, নূরকে কোথাও পেল না। হতাশ হয়ে আদিত্য বেডের উপর ধপ করে বসে পড়ল। হঠাৎ কাবার্ডের ভেতর থেকে কেমন যেন আওয়াজ আসতে লাগলো। আদিত্য উঠে দাঁড়ালো, ধীরে ধীরে কাবার্ডের কাছে এগিয়ে গেল। কাবার্ডের দরজাটা আস্তে করে খুলে দিল। কাবার্ডের দরজাটা খুলতেই আদিত্য হতভম্ব হয়ে গেল। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। জাগে পাগলের মতো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে সেই নূর কিনা কাবার্ডের ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। নূরকে দেখে আদির কলিজায় পানি ফিরে এলো। নূরকে আস্তে করে রাখতে লাগলো।
দুবার ডাক দিতেই নূর হকচকিয়ে বলে উঠল, আমি ধরা পড়িনি, আমি ধরা পড়িনি। আরে হিরো, তুমি তুমিও কি লুকোচুরি খেলছো? দেখো আমি কোথায় লুকিয়েছি, আমাকে কেউ ধরতে পারবে না। আদিত্য নূরকে কিছু না বলে নূরকে ধরে কাভার থেকে নামালো। তারপর নূরকে কোলে নিয়ে বেডের উপরে বসে পড়ল। বেডের উপর বসে আদিত্য নূরকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরল, যেন নূরকে কলিজার ভেতরে ঢুকিয়ে রাখতে পারলেই শান্তি। আদিত্য নূরের মাথায় একবার চুমু খেলো, তারপর নূরের মুখটা সামনে এনে বলল, এইভাবে কেউ লুকায়? জানো তোমাকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? জান বেরিয়ে গিয়েছিল আমার। তুমি না সেদিন বলেছিলে আমি কিসে ভয় পাই? আজ আমি বলছি আমি খুব ভয় পাই। আমি তোমাকে হারাতে ভয় পাই। তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব। আমাকে প্রমিস করো আমাকে ছেড়ে কোথাও যাবে না, আর আমাকে ছাড়া একা একা যাবে না কোথাও, কোথাও না। প্রমিস করো আমাকে। ওয়াশরুমেও একা যাবে না। আদিত্য এরকম একটা সিচুয়েশনে হেসে দিল। যমুনা ফিউচারের সামনে এসে আদিত্য গাড়ি থামালো। আদিত্য আজ নূরকে নিয়ে শপিং করতে এসেছে, তার সাথে বাকি সবাইও এসেছে। আদিত্য তো নূরের হাত ধরে গাড়ি থেকে নামালো। এত সুন্দর শপিং মল দেখে নূর খুশিতে লাফাতে লাগলো। আদিত্য মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আদিত্য নূরের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। নীলা গাড়ি থেকে নামতে গেলে ওড়নাতে পা লেগে পড়ে যেতে গেলেই আবির এসে ওকে ধরে ফেলল। নূরকে সোজা করে দাঁড় করিয়ে বাঁকা হেসে বলল, একটু সামনে মিস কচি বিয়ান সাহেবা, একটু তো দেখে চলবে নাকি? মানলাম আমাকে দেখে তোমার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তাই বলে রাস্তাঘাটে সবার সামনে কন্ট্রোল হারিয়ে যাওয়াটা কি ঠিক? ইউ না, আগে আই লাভ ইউ কথা বলার আগে ওয়ার্ড মিস করো কেন? কথাটা বলেই আবির হাসতে হাসতে সামনে এগিয়ে গেল। বিহান গাড়ি পার্ক করে বাইরে বেরিয়ে এলো। আয়াত এখনো বসেই ছিল। বিহান নামতেই আয়াত বিহানের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বিহান, আমার হাতটা একটু ধরবেন প্লিজ? আসলে আমি না উঠতে পারছি না, একটু হেল্প করুন না প্লিজ। কে উঠবার পারেন না কে? নিচে কি আপনাকে কেউ বাইন্দে রেখেছে? দেখেন না আমার লগে এইসব আজারা ঢং দেখাইবার আইবেন না। নম্বর পারলে নামিয়ে নেন, না হলে এখানে বইয়া থাকেন, বুঝতে পারলেন? কথাটা বলেই সামনে বিহান হাঁটা ধরল, আর আয়াত জেদ করে গাড়িতে বসেই রইল। আজ মনে মনে সে প্ল্যান করেছে বিহান গাড়ি থেকে না নামলে সে কিছুতেই নামবে না। আচ্ছা, বিহান কি আয়াতকে গাড়ি থেকে নামাবে? বিহান কিছু দূরে এসে আবার ফিরে দেখল আয়াত গাড়ি থেকে না নেমে এখনো গাড়িতেই বসে আছে। বিরক্তিতে বিহানের কপাল কুঁচকে গেল। এই মেয়েটার জ্বালায় তারা শান্তি নেই। কেমন জেদ দেখিয়ে গাড়িতে বসে আছে। ওদিকে আদিত্যকে আয়াতকে না দেখলে আবার তাকে প্রশ্ন করবে। কি একটা ঝামেলা। বিহান আবারও গাড়ির কাছে ফিরে এসে আয়াতকে জিজ্ঞেস করলো, নাইমা বইয়ে আসেন কেলা? শপিং মলে কি ওখানে হাইটা চাইবেন নি? বাইরান জলদি, আমি গাড়ি লক করুম। কেউ যদি আমার হাত ধরে বের করে তাহলে আমি বের হব, আর না হলে আমি সারাদিনই এখানেই বসে থাকবো। বিহান একবার এদিক ওদিক তাকালো, আর তারপর আদিত্যর কথা ভেবে হলেও আয়াতকে নিয়ে যেতে হবে, তাই বিহান অন্যদিকে ঘুরে আয়াতের দিকে হাতটা বাড়িয়ে দিল। আয়াতকে আর পায়কে। আয়াত খুশি হয়ে বিহানের দিকে হাতটা বাড়িয়ে দিল। বিহান আয়াতের হাত ধরে গাড়ি থেকে নামালো। বের হবার সময় আয়াত ইচ্ছে করে বিহানের গায়ের উপর পড়ে গেল। বিহানের দুই ঘাড়ে হাত রেখে বিহানের মুখোমুখি হয়ে গেল আয়াত। আয়াত এক ঘোর লাগা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়েই রইল। আয়াতকে এক ঝটকায় দাঁড় করিয়ে গাড়ি লক করে বিহান ধূপধাপ পা ফেলে চলে গেল। আয়াত মুচকি হেসে ওর পিছনে পিছনে গেল। শপিং মলের ভিতর নূর আদিত্যর হাত ধরে হাঁটছে, আর সব কিছু দেখে নূর আদিত্যর হাত ধরে লাফালাফি করছে। নূরকে খুশি দেখে আদিত্যর অনেক ভালো লাগছে। অন্যরাও যে যার মতো করে ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ বড় একটা টেডি বিয়ারের দোকান দেখে নূর আরও বেশি খুশি হয়ে গেল। আদির হাত ধরে দোকানের দিকে ইশারা করে বলল, হিরো হিরো, দেখো কত সুন্দর টেডি, আমাকে কিনে দাও না, আমিও নেব। অফকোর্স, আমার অ্যাঞ্জেলের যা ইচ্ছে হয় সে তাই নেবে। কথাটা বলেই আদিত্য নূরের হাত ধরে টেডির দোকানের দিকে চলে গেল। টেডি বিয়ারের দোকানের ভিতরে ঢুকে নূর তো সে খুশি। এর মধ্যে হঠাৎ করে আদির ফোনে একটা ফোন আসে। আদিত্য তো ফোন রিসিভ করে দেখলো দোকানের ভিতরে মোবাইল ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই সে নূরকে রেখে বাইরে গেল কথা বলার জন্য। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তুমি টেডি বিয়ার পছন্দ করো? আমি এখানেই আসছি।
আদিত্য দোকানের ভিতর থেকে বাইরে এসে উল্টো দিকে ঘুরে কথা বলতে লাগলো। নূর দোকানের ভেতরে ইচ্ছে মতো লাফালাফি করছে আর টেডি বিয়ার নিয়ে খেলা করছে। দোকানের ভিতরে আর আশেপাশের লোকেরা নূরকে দেখে মুখ ভেঙচি দিতে লাগলো। এত বড় ধামড়ি মেয়ে এরকম বিহেভ করতে দেখে সবাই নানান ধরনের কথা বলতে লাগলো। একজন বলতে লাগলো, শপিং মলে এসব ছাগল পাগল কই থেকে আসলো? আর একজন বলল, আরে এরকম পাগলকে তো ঘরে বন্দি করে রাখা উচিত। এসব কথাগুলো শুনে নূরের হাসি মুখটা কুঁচকে গেল। সেই সব কথা শুনে নূরের কান্না আসতে লাগলো। নূর চোখের পানি মুছতে মুছতে দৌড়ে দোকান থেকে বের হয়ে গেল। আদিত্য উল্টো হয়ে দাঁড়িয়ে থাকার কারণে সেটা সে দেখতে পেল না। আদিত্যর কথা বলা শেষ হলে আবারও দোকানের ভিতরে গেল সে। দোকানের দিকে চারিদিকে চোখ ঘুরিয়ে কোথাও সে নূরকে দেখতে পেল না। আদিত্য একটু ঘাবড়ে গেল। সে ভালো করে এদিকে সেদিকে খুঁজতে লাগলো, কিন্তু নূর কোথাও নেই। আদিত্য দোকানের সেলসম্যানকে দেখে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি মিস্টার, আপনি আমার ওয়াইফ মানে এখানে যে একটা মেয়ে লাফালাফি করছিল তাকে কি কোথাও দেখেছেন? জি স্যার, উনি এইমাত্র বেরিয়ে গেলেন। বেরিয়ে গেল মানে? কোথায় বেরিয়ে গেল? স্যার সেটা তো জানি না। আদিত্য আর দেরি না করে দোকানের বাইরে গেল নূরকে খুঁজতে। আদিত্য বিহান আর আবিরকেও ফোন করে জিজ্ঞেস করলো নূর তাদের সাথে আছে কিনা, কিন্তু ওরা বলল ওদের কাছে নেই নূর। আদিত্য আরও বেশি ভয় পেয়ে গেল। তারপর তারা সবাই মিলে পুরো শপিং মলে নূরকে খুঁজতে লাগলো। আদিত্য পাগলের মতো দৌড়ে দৌড়ে নূরকে খুঁজছে। হঠাৎ শপিং মলের 3 তলায় নূরের একটু জামার অংশ দেখতে পেল আদিত্য। আদিত্য দ্রুত গতিতে সেখানে গেল। গিয়ে দেখলো নূর হাঁটুতে মাথা গুজে বসে আছে। আদিত্য আর কিছু না বলে নূরের পাশে হাঁটু গেড়ে বসলো। চেহারায় রাগী ভাব নিয়ে নূরকে কিছু বলার আগেই নূরের মুখটা ধরে উপরে তুলল। মুখটা উপরে তুলতেই চমকে গেল আদিত্য। নূর কান্না করতে করতে চোখ দুটো লাল করে ফেলেছে। নূরের এরকম অবস্থা দেখে আদিত্যর বুকের ভেতরটা ধপ করে উঠল। এই অ্যাঞ্জেল, কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আদিত্যর কথা নূর আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কি হয়েছে আমার অ্যাঞ্জেলটার? এভাবে কাঁদছো কেন? কান্না করো না সোনা পাখি, কি হয়েছে আমাকে বলো। তোমার হিরোকে বলবে না তোমার কি হয়েছে? আমাকে সবাই পাগল বলে। কেন, আমি কি পাগলের মতো দেখতে নাকি? আমাকে কি ওরকম পাগলের মতো পচা দেখতে লাগে বলো? আমার কাপড় চোপড় চেরা ময়লা, এই দেখো আমার চুল কত সুন্দর, একদম পাগলের মতো না। তাহলে সবাই আমাকে পাগল কেন বলে? আমার একদম ভালো লাগে না। কে বলেছে তোমাকে পাগল? আমাকে একবার বলে দেখাও তার কি অবস্থা করি আমি। সবাই বলে, যেখানে যাই সেখানেই বলে। আচ্ছা হিরো, তুমিও কি আমাকে পাগল ভাবো? আমি কি সত্যি সত্যি পাগল? এই কখনো না, আমি তোমাকে পাগলি কি করে ভাবতে পারি? তুমি তো আমার লাইফের অ্যাঞ্জেল, আমার মিষ্টি পরি। আর শোনো, যারা তোমাকে পাগলি বলে না তার নিজেরাই পাগলি, তাই তো তারা তোমার মর্মটা বুঝে না। তাই ওদের কথাই তুমি কান দিও না। এখন লক্ষ্মীর মতো কান্না বন্ধ করো আর সুন্দর করে একটু হাসো। তুমি জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে, একদম পরীদের মতো। এখন চলো তোমার সেই টেডি বিয়ার দোকানে যাই। তুমি না অনেকগুলো টেডি নিবা? না না না, আমি আর কোনো দোকানে যাব না, আমি বাসায় যাব। আমি আবারও দোকানে গেলে সবাই আমাকে পাগল বলবে, তাই আমি কোথাও যাব না। আদিত্য কিছু একটা ভেবে বিহানের নাম্বারে ফোন দিয়ে বলল, বিহান, আমি 5 মিনিটের মধ্যে পুরো মলটা ফাঁকা চাই। ওকে বস, অহন হইয়া যাইব। আদিত্য ঘড়ি ধরে 5 মিনিট পর নূরকে বলল, অ্যাঞ্জেল চলো, এখন এই পুরো মলটা তোমার। এখানে আর কেউ নেই, তুমি যা খুশি তাই করতে পারবে, তোমাকে আর কেউ কিছু বলবে না। চলো আমার সাথে। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। নূরকে কোলে তুলে নিয়েই পুরো মলের সব কিছু ঘুরিয়ে দেখালো আর নূরকে বলল যে ওরা ছাড়া আর এখানে কেউ নেই। আদিত্যরা এখনও শপিং মলে আছে। পুরো শপিং মলে এখন ওরা 6 জন। সবাই যার যার মতো করে শপিং করছে। নীলা তখন থেকে একটার পর একটা কুর্তি দেখেই যাচ্ছে, কিন্তু একটাও সে সিলেক্ট করতে পারছে না। আবির দূর থেকে এসব দেখে একটা বাঁকা হেসে নীলার কাছে এসে একটু ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে বলল, নিড এনি হেল্প মিস কোচিবিয়ান? তুমি চাইলে বান্দা তোমার হেল্প করতে পারে। আমি আবার অনেক হেল্পফুল বয়, স্পেশালি সুন্দরী মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের সব ধরনের হেল্প আমি করতে পারি। রাত 2টোর সময় আমি প্রস্তুত থাকি। তোমার যদি কোনো হেল্প লাগে তো রাত 2টোর সময় আমাকে ডাকতে পারো, আমি কিছু মনে করব না। ছি, অসভ্য একটা। আপনি জানতো আমার কোনো হেল্প লাগবে না।
বিয়ান ফোনে কথা বলছিল। ফোনে ভালো নেটওয়ার্ক না থাকায় বিয়ান একটু সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। চেঞ্জিং রুমের সামনে দিয়ে যেতে লাগলো। হঠাৎ কে বিয়ানের হাত টেনে ধরে চেঞ্জিং রুমের ভিতরে নিয়ে গিয়ে রুমের দরজা লক করে দিল। বিয়ান একটু চমকে গিয়ে সামনের দিকে তাকালো। আয়াত মুচকি হেসে ওর দিকে তাকাতেই বিয়ান চোয়াল শক্ত করে বলতে লাগলো, এসব কি ধরনের কাজ বাস? দিনে দিনে কি আপনার লাজ সরম সব সরম খাইয়া পড়তেছেন নাকি? সবসময় কি মায়ের কথা না বললে হয় না আপনার? আচ্ছা, ও সব কথা ছাড়ুন, দেখুন তো আমাকে কেমন লাগছে। আসলে এই শাড়িটা আমাকে মানিয়েছে কিনা সেটা দেখার জন্যই আপনাকে নিয়ে এসেছি। একটু দেখে বলুন না কেমন লাগছে আমাকে। আমাকে কি আপনার সেলসম্যান মনে হয় নাকি? খাড়ায় খাড়ায় আপনারা দেখা কমেন্ট করুন। এইসব স্যাঁচরামি আমার সামনে করবেন না, কইয়া দিলাম। অন্য কাউকে গিয়ে এইসব দেখান গা। আপনাকে দেখবো না তো কাকে দেখবো? আপনিই তো আমার সব। আর আমাকে কোন শাড়িতে মানাবে কি মানাবে না সেটা তো আপনিই দেখবেন, তাই না? একবার কইতাছি, ভালো কইরা কানের পর্দা খুইলা নেন, কেবি খোল দিয়ে আর মাথার ভেতরে ফ্যাবিকল দিয়া চিপকায় রাখিয়েন। আর বারবার কমু না, আপনি ফ্যান্টাস্টিক দুনিয়া ঘুরে বেড়ান না। আমি সেই জগতে ধরা ছোঁয়ার বাইরে। আপনি যেটা চাইতেছেন ওইটা কখনোই সম্ভব না। আমি আপনার দুনিয়ায় কোনো রাজকুমার না। আপনার দুনিয়া আর আমার দুনিয়া মাঝে আকাশ পাতাল তফাৎ। আপনি হলেন আপনার মায়ের রাজকুমারী, আর আমি হইলাম রাস্তার জঙ্গলি কুত্তা। এইসব প্রেম ভালোবাসা হাজাইরা কাজ পাসাল আমার লগে যায় না। আমার ভেতরে দিল লাইগা আছে, শুধু ধাউ ধাউ কইরা জ্বলতাছে আগুন, যে আগুনই আপনি পুইরা ছাই হয়ে যাবেন। তাই ভালোই ভালোই কইতাছে, আমার পিছু ছাইরা দেন, নইলে আমি ভুইলা যাবো যে আপনি আদির বোন। আর আপনার মায়ের পছন্দ করা কোনো রাজকুমারকে বিয়ে করে আপনি সুখে থাকেন। বুঝতে পারলেন? একটানা কথাগুলো বলে বিহান আয়াতকে রেখে হনহন করে চলে গেল। আয়াত মনে মনে বলল, তোমার আগুনে পুড়তে রাজি, তবু তোমাকে ছাড়তে রাজি না। এই জীবনে তা সম্ভব না, কখনোই না। আমিও দেখি তুমি কত পোড়াতে পারো। নূর নিজের সাইজের এক গাদা টেডি বিয়ার নিয়েছে। আদিত্য বডিগার্ডরা সেই জিনিসগুলো নিয়ে গাড়িতে রাখছে, আর আদিত্য নূরকে কোলে করে নিয়ে যাচ্ছে। নূর আদিত্যর কোলে পা দুলাচ্ছে আর টেডি বিয়ারগুলো দেখছে। একসময় সবাই মিলে বাসায় চলে আসলো। রাত 11টা। নূর বিছানার উপর চারিদিকে বড় বড় টেডিগুলো ছড়িয়ে রেখেছে আর তাদের নিয়ে খেলছে। টেডিগুলোকে জড়িয়ে ধরে তাদের সঙ্গে একা একাই কথা বলছে। আদিত্য কোনো রকমে তার জন্য একটু জায়গা বের করে শুয়ে পড়ল। নূরকে এভাবে টেডিকে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে আদিত্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আদিত্য মনে মনে বলল, নূর হয়তো আজ আমার বুকে ঘুমাবে না। নূরকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, আজকে কি করে ঘুমাবে? আমার কী বা করার আছে? নূর তো আর টেডির সাথে কত খুশি আছে, ওইভাবেই থাক। কথাগুলো বলে আদিত্য জোরপূর্বকভাবে ঘুমানোর চেষ্টা করলো। নূর অনেকক্ষণ ধরে তার টেডিগুলোকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কেন জানি তার কিছুতেই ঘুম আসছে না। নূর কতক্ষণ এপাশ ওপাশ করে একবার এক একটা করে টেডি নিয়ে ঘুমানোর চেষ্টা করলো, না, কিছুতেই ঘুম আসছে না। নূর এবার মাথা উঠিয়ে আদিত্যর দিকে তাকালো। নূর একবার আদিত্যর দিকে তাকাচ্ছে আর একবার টেডির দিকে তাকাচ্ছে। শেষমেশ বেডের মাঝখানে টেডিটাকে ছুঁড়ে ফেলে দিল। তারপর আদির কাছে গিয়ে ওর বুকের উপরে হাতটা সরিয়ে দিল। আদির বুকের উপর থেকে হাতটাকে সরিয়ে দিয়ে তারপর তার বুকের উপরে শুয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে ওর। কেন জানি হিরোর বুকে ওর অনেক ভালো লাগে। কেন জানি মনে হয় এটা শুধু ওরই জায়গা, এটাতে শুধু ওরই হাক আছে। হিরোর শরীর থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ পায় নূর। তারপর মনে মনে বলে, আচ্ছা, ঘ্রাণ কি খাওয়া যায়? যদি খাওয়া যেত তাহলে হিরোর গায়ের ঘ্রাণটা খেয়ে নিতাম আমি। নিশ্চয়ই অনেক ইয়ামি হবে। কালকে হিরোকে জিজ্ঞাসা করব, ঘ্রাণ কি খাওয়া যায়? এইসব ভেবে নূর আদির বুকে মুখ ঘষে, চোখ বন্ধ করে আরামে ঘুমিয়ে পড়ে। চোখ জোড়া বন্ধ করার পরে আদিত্যর ঠোঁটে ফুটে উঠল একরাশ হাসি। এটার জন্যই তো ও এতক্ষণ থেকে অপেক্ষা করছিল। আদিত্য একটা মুচকি হাসি দিয়ে 2 হাত দিয়ে নূরকে জড়িয়ে নিয়ে সেও শান্তির ঘুম দিল। আজ শুক্রবার, ছুটির দিন। আদিত্য আজ বাসায় আছে। আদিত্য বাসায় থাকলে নূরের অনেক ভালো লাগে। সারাক্ষণ সে আদিত্যর সঙ্গে দুষ্টুমিতে মেতে থাকে। বেলা 12টা। আদিত্য নূরকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়ে নূরকে রেডি করিয়ে দিচ্ছে। আদিত্য এখন অনেক ভালো করে নূরের সব কাজ শিখে গেছে।
এখন আর আদিত্যর কোনো সমস্যা হয় না, সে নূরের সব কাজই করে। আর যেটা একদমই করতে পারে না সেটাও হলো রিনা আপা না হয় রেনু আপা করে দেয়। আদিত্য নূরকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নূর কৌতূহলী হয়ে বলে উঠল, আচ্ছা হিরো, আমাকে সাজাচ্ছ কেন? আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি? না, আমরা বেড়াতে যাচ্ছি না, আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, তো তাই আমার অ্যাঞ্জেলটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে ওরা দেখে বলে ওয়াও, হিরোর অ্যাঞ্জেল তো দেখতে খুবই সুন্দর। সত্যি? কারা আসবে হিরো? তোমার দেবর আছে না, তাদের মা বাবা। ও ওয়াও, হিরো আমাকে কত সুন্দর লাগছে, তাই না হিরো? আমার অ্যাঞ্জেলটা তো সবসময় সুন্দর। আচ্ছা শোনো না, গেস্টের সামনে কিন্তু কোনো দুষ্টুমি করবে না, একদমই না, একদম গুড গার্ল হয়ে থাকবে, কেমন? ঠিক আছে, আমি একদম গুটি 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 গাল হয়ে থাকবো, একদম দুষ্টুমি করব না, প্রমিস। আদিত্য একটা মুচকি হেসে নূরের কপালে একটা চুমু খেয়ে নূরকে নিচে নিয়ে আসলো। আদিত্য আজকে ওর চাচাকে ইনভাইট করেছে। নিচে ড্রয়িং রুমের সোফায় আদিত্য, নূর আর নীলা বসে আছে। একটু পরে বাসার কলিং বেল বেজে উঠল। একটা সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। এরপর আদিত্য চাচা চাচি ভেতরে আসলো, সাথে আবির আর আয়াত। আদিত্য উঠে গিয়ে তার চাচা চাচির সাথে কৌশল বিনিময় করে তাদেরকে সোফাতে বসতে বলল। আজকে আদিত্যকে একদম অন্যরকম লাগছে। আদিত্য তার চাচাকে অনেকটা সম্মান করে। আদিত্য যখন নূরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তখন সবার আগে তার চাচাকে বলেছিল। তখন ওর চাচা বলেছিল, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, আমি সবসময় তোমার পাশে থাকবো। চাচা, ও হচ্ছে নূর, আপনাদের বৌমা। আর আপনাকে তো ফোনে সব বলেছিলাম, হঠাৎ করে বিয়েটা করে ফেলেছি, তাই কাউকে জানাতে পারিনি। নূরকে দেখে আশরাফ রহমান খুশি হলে আদিত্যর চাচি খুশি হতে পারল না। আদিত্যর চাচি শরীফা বেগমের মুখে কোনো খুশির ঝলক দেখা যাচ্ছে না। খুশি হবে কি করে, ওনার তো সব প্ল্যানই মাটি হয়ে গেল। তার সোনার ডিম পাড়া মুরগিটা যেন হাত ফসকে বের হয়ে যাচ্ছে। সে তো ভেবেছিল আদিত্যর টাকা সে সারা জীবন আয়েশ করবে, তাই তো তিনি আদিত্যর বিয়ে দেওয়ার কথা কখনো মুখেই আনেননি। আশরাফ রহমান নূরকে হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন। নূর একবার আদিত্যর দিকে তাকাতেই আদিত্য চোখের ইশারায় তাকে যেতে বলল। নূর এগিয়ে গিয়ে আশরাফ রহমানের পাশে বসল। আশরাফ রহমান এক জোড়া বালা বের করে দিয়ে নূরের হাতে পরিয়ে দিয়ে বলল, এইটা তোমার জন্য, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, অনেক সুন্দর, থ্যাংক ইউ দেবরের বাবা। দেবরের বাবা মানে? আদিত্য মুচকি হেসে বলল, আসলে ও আবিরের কথা বলছে। আশরাফ রহমান এবার সে ব্যাপারটা বুঝতে পারল। তারপর হাসি মুখে নূরের মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আল্লাহ যেন তোমাদের খুব খুব সুখে রাখেন। দেখো হিরো, কি সুন্দর চুড়ি, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর চুড়ি, তোমাকে অনেক মানিয়েছে। নূর যেতেই আশরাফ রহমান বলল, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আদি, মেয়েটা সত্যিই অনেক মায়াবী। আশরাফ রহমানের কথা শুনে শরীফা বেগম ফোড়ন কেটে বলে উঠলেন, এর ভিতর ভালো কি দেখলে তুমি? কোথাকার কোন পাগল ছাগল বিয়ে করে বসে আছে আদিত্য, আর তুমি কিনা বলছো ভালো করেছে? আরে দেশে কি মেয়ের অভাব পড়েছে যে এই পাগল মেয়েটাকে বিয়ে করতে হবে? শরীফা বেগমের কথা শুনে আদিত্য রাগ চরম মাথায় উঠে গেল। তা দেখে আশরাফ সাহেব বলে উঠলেন, আহ শরীফা, এসব কি কথাবার্তা? তুমি ভুলে যাচ্ছ কেন নূর আদিত্যর বউ, আর সেই হিসাবে নূর এখন আমাদের পুত্রবধূ। তার কথা বলার সময় একটু ভেবেচিন্তে বলো। নূর যেমনই হোক না কেন, সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, আদিত্য দেখে নেবে সেটা। আদিত্য বিষয়টা কাটানোর জন্য বলল, চাচা, লাঞ্চের সময় হয়ে গেছে, আসুন আগে খেয়ে নেবেন, তারপর বাকি কথা হবে। আচ্ছা চলো। কিচেন রুমে দাঁড়িয়ে নিজের জন্য লেমন জুস বানাচ্ছিল নীলা। আবির তখন হাত ধুতে এসেছিল রান্নাঘরে। নীলাকে সেখানে দেখে বাঁকা একটা হাসি দিল। আশেপাশে তাকিয়ে দেখলো রান্নাঘরে কেউ নেই। আবির সেই সুযোগে নীলার কাছে গিয়ে নীলার ঘাড়ের নিচে মাথাটা একটু ঝুঁকিয়ে বলল, কেমন আছো মিস কচিলতা? আমাকে মিস করছিলে বুঝি? আপনি এখানে কি করছেন? হ্যাঁ, সবাই তো খেতে বসেছে। সেজন্যই তো এসেছি। মানে হলো কালকের পর থেকে আমার ঠোঁটে আর অন্য কিছুর স্বাদই লাগছে না, শুধু একটা স্বাদই ঠোঁটে লেগে আছে। মনে হচ্ছে সেই স্বাদটা যদি আবারও পেতাম। ও তাই বুঝি? আপনার আবারও ওটা চাই? হ্যাঁ হ্যাঁ, চাই চাই। তাহলে তোমার চোখ বন্ধ করো, আমার লজ্জা করে তো।
আবির একগাল হেসে তার চোখ জোড়া বন্ধ করলো, ঠোঁট জোড়া উঁচু করে নীলার আগমনের জন্য অপেক্ষা করতে লাগলো। নীলা সেটা দেখে একটা শয়তানি হাসি দিল, তারপর একটা কোটা থেকে মরিচের গুঁড়া আঙুলে নিয়ে আবিরের দুই ঠোঁটে ইচ্ছে মতো মাখিয়ে দিল। আবির প্রথমে ব্যাপারটা বুঝতে না পেরে চোখ খুলে তাকালো, যতক্ষণ টের পেল ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ঝালের চোটে চোখ বড় বড়, যেই না চেল্লানি দিতে যাবে অমনি নীলা আবিরের মুখ চেপে ধরে। একদম চিৎকার করবে না, তা না হলে আমি কিন্তু জিজুকে বলে দিব আপনি আমার সাথে কি করেছেন। অনেক শখ তাই না সেই স্বাদ পাওয়ার? আজকের পর থেকে না এই ঝালের স্বাদ ছাড়া আর কোনো স্বাদই আপনার মুখে থাকবেই না। আর ভবিষ্যতে আর কখনো আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। কথাগুলো বলে নীলা একটা অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে গেল। বেচারা আবিরের ঝালে করুণ অবস্থা। ও বেসিনে গিয়ে মুখে পানি দিতে লাগলো আর ঝাল কাটাতে লাগলো। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। আদিত্য বরাবরের মতোই নূরকে খাইয়ে দিচ্ছে, আর এটা দেখে শরীফা বেগম রাগে ফুলে যাচ্ছে আর মনে মনে বলছে, যত সব আদিক খেতা, ঢং দেখলে আর বাঁচি না। একটা পাগল মেয়েকে নিয়ে এত ঢং করার কি আছে আমি বুঝি না। লাঞ্চ শেষে সবাই সোফাতে বসে কথা বলছে, তখন আদিত্যর ফোনে একটা ফোন আসে। আদিত্য একটু দূরে সরে গিয়ে ফোন রিসিভ করেন, কথা বলতে লাগলো। নূর ওর বিড়াল ছানাকে নিয়ে বসে বসে খেলছিল। হঠাৎ করে ওর বিড়াল ছানাটা ওর কোল থেকে নেমে এক দৌড় দেয়, আর নূরও ওর বিড়াল ছানাটাকে ধরার জন্য ওর পিছন পিছন ছুটতে লাগলো। তখন একটা সার্ভেন্ট সবার জন্য ট্রেতে করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে লাগলো। সবাই যার যার কোল্ড ড্রিঙ্কস হাতে নিচ্ছে। শরীফা বেগম নিজের কোল্ড ড্রিঙ্কস হাতে নিচ্ছিল, সেই সময় নূর তার বিড়াল ছানাটাকে ধরতে গেলে শরীফা বেগমের হাতের সাথে ধাক্কা লেগে সব কোল্ড ড্রিঙ্কস শরীফা বেগমের শাড়িতে পড়ে যায়। এতক্ষণে রাগের ক্ষোভটা মনে হয় বিস্ফোরণ হয়ে বেরিয়ে আসলো। শরীফা বেগম রাগে গজগজ করে সোফা থেকে উঠে নূরের দিকে দেখে বলতে লাগলেন, এই পাগল মেয়ে কি করলি? একটা দেখে চলতে পারো না? আমি কাকে কি বলছি? একটা পাগলের কাছ থেকে বা কি আশা করা যায়? যত সব পাগলের কারখানা। শরীফা বেগমের কথা শুনে নূর কেঁদে উঠল। আদিত্য দূর থেকে সব শুনতে পেয়েছিল। আদি রাগে গজগজ করে তার চাচির সামনে এসে শান্ত গলায় বলল, চাচি প্লিজ নূরের সঙ্গে এভাবে কথা বলবেন না। ও কোনো ভুল করে থাকলে আপনি আমাকে বলুন, আমি আপনাকে কিছু বলবো না। তবে নূরের সঙ্গে যদি আপনি মিসবিহেভ করেন সেটা কিন্তু আমি কোনো রকমভাবেই সহ্য করতে পারবো না। হয়তো কোনো অনৈতিক কাজ করে বসবো। নূরের সাথে এরকম ব্যবহার করা দেখে সবাই রেগে আছে। আবির ওর মায়ের উপর খুব রেগে আছে। নিজের বোনের সাথে এরকম ব্যবহার দেখে নীলের আরও খুব খারাপ লাগছে। একটু আগে বিহান একটা কাজের জন্য এখানে এসেছিল, তখনই শরীফা বেগমের কথা শুনে তার মাথা গরম হয়ে গেছে। এমনিতেই বিহান এই মহিলাকে সহ্য করতে পারে না, তারপরও আজ নূরের সঙ্গে এরকম ব্যবহারে তার ওপর রাগটা আরও বেড়ে গেছে। আর আয়াত সেটা বুঝতে পেরে বারবার অপরাধীর চোখে তাকাচ্ছে বিহানের দিকে। এদিকে আদিত্যর কথা শুনে শরীফা বেগম রেগে বলে উঠলেন, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, বাসায় ডেকে এনে অপমান করছো। দেখছো তো, এই হলো তোমার আদরের ভাতিজা। তার জন্য তুমি এত কিছু করলে তার প্রতিদান সে এভাবে দিচ্ছে। আমি খুবই সরি চাচা, আমি কোনো বেয়াদবি করলে আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি চাইলে আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমি নূরের সাথে কোনো রকম বেয়াদবি সহ্য করতে পারবো না, কখনোই পারবো না, আর সে যেই হোক না কেন। তোমার কোনো দোষ নেই, আদি তোমাকে মাফও চাইতে হবে না। বরং আমি তোমার চাচির ব্যবহারের জন্য লজ্জিত। ওর পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশরাফ রহমানের কথা শুনে শরীফা বেগম রাগের কিছু বলতে যাবে, তখনই আশরাফ রহমান বলল, আর একটাও কথা না, একদম চুপ থাকবে তুমি। তোমার সঙ্গে আমি বাসায় গিয়ে কথা বলবো। আমরা এখন আসি আদি, পরে আবার দেখা হবে। এই বলে আশরাফ রহমান আর তার ফ্যামিলি চলে গেল। আজ আদিত্য আর নূরের বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। নূর এখন আদিত্য ছাড়া কিছুই বোঝে না। এখন তার মা বাবার কথাও তেমন মনে পড়ে না। বাসার কলিং বেল বাজতেই নূর দৌড়ে গেল দরজা খুলতে। ও জানে এখন ওর হিরো এসেছে, তাই তো সবার আগেও দরজা খুলবে। বাকি সবার এই জিনিসটার অভ্যাস হয়ে গেছে। তাই তো আদিত্য বাসায় আসার সময় হলে কেউ আর ড্রয়িং রুমে থাকে না। ওদের প্রাইভেসি দেওয়ার জন্য সবাই যে যার কাজে চলে যায়। নূর দরজা খুলে রোজকার মতো আদিত্যকে দেখে জড়িয়ে ধরল। আদিত্য একটা প্রশান্তির হাসি দিয়ে নূরকে জড়িয়ে ধরে নূরের মাথায় আলতো করে একটা চুমু খেল। নূর সোজা হয়ে আদিত্যকে ছেড়ে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, তোমার হাতে কি আছে হিরো? আমার জন্য তুমি কিছু এনেছো? এনেছি তো,
আগে চোখটা বন্ধ করো তারপর। নূর শান্ত কণ্ঠে আচ্ছা বলে চোখটা বন্ধ করে নিল। আদিত্য একগুচ্ছ লাল গোলাপ নূরের মুখের সামনে ধরে বলল, এখন চোখ খোলো। ওয়াও, কত সুন্দর ফুল! এই সবগুলো আমার জন্য হিরো? হ্যাঁ তো, এগুলো সব আমার অ্যাঞ্জেলের জন্য। আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। তুমি আমার জীবনে আসার পর 1 মাস পূর্ণ হলো, তো সেই জন্যই তো তোমাকে উপহার দিতে হয়, তাই না? ফুলগুলো হাতে নিয়ে নূর আদির গালে ফট করে একটা চুমু খেলো। তুমি সত্যি অনেক ভালো একটা হিরো। আদিত্য একটা তৃপ্তির হাসি নিয়ে নূরকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে গেল। রাতে ডিনারের সময় হলে আদিত্য নূরকে নিচে ডিনার করতে যেতে বলল। তখন নূর বলে উঠল, আমি যাব না। তাহলে কি রুমে খাবে? না, আমি রুমেও খাবো না, কেন? কারণ আমি ভাত খাবো না। কোনো ভাত খাবে না? কেন নূর? রাতে ভাত মেখে ঘুমালে তো অসুস্থ হয়ে পড়বে, তাই না? আমি কি বলেছি নাকি যে আমি খাবো না? আমি বলেছি আমি ভাত খাবো না। তাহলে কি খাবে? আমি পিৎজা খাবো, ইয়ামি আমি চিপস পিৎজা। হিরো, প্লিজ প্লিজ এনে দাও না। ওকে ওকে, আমার অ্যাঞ্জেলটা যখন পিৎজা খেতে ইচ্ছে করছে তখন তো পিৎজা এনে দিতেই হয়। একটু বসো, আমি এক্ষুনি অর্ডার করছি। কথাটা বলেই আদিত্য ফোন বের করে অনলাইনে পিৎজা অর্ডার করতে লাগলো। নূর সেটা দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তুমি ফোনে কি করছো? আদিত্য একটু মজা করে বলল, আমার ফোনে না জাদু আছে, এখানে টিপলে 20 মিনিটের মধ্যে তোমার পিৎজা চলে আসবে। সত্যি? হ্যাঁ অবশ্যই। সত্যি? আমাকে তাহলে একটু শেখাও না হিরো, আমিও করব এই জাদু, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তারপর আদিত্য নূরকে শিখিয়ে দিল কি করে খাবার অর্ডার করতে হয়। তাহলে আজকে আমি অর্ডার করি। আচ্ছা ঠিক আছে, করো। নূর খুশি মনে পিৎজা অর্ডার করতে বসে গেল। নূরকে অর্ডার করতে দেখে আদিত্য একটু ওয়াশরুমে গেল। 5 মিনিট পরে আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে নূরকে বলল, অর্ডার করেছি তো তোমার পিৎজা? করে দিয়েছি। গুড, তাহলে এখন একটু ওয়েট করো, 20 মিনিট পর দেখবা জাদুর মতো করে তোমার পিৎজা চলে আসবে। 20 মিনিট পরে বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্য বলে উঠল, দেখেছো তোমার পিৎজা চলে এসেছে? সত্যি? হ্যাঁ সত্যি, চলো নিচে যাই। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে নিচে চলে আসলো। তবে নিচে আসতে আদির চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফ্লোরে থাকা বিশাল খাবারের প্যাকেট দেখে সার্ভেন্টের দিকে আদিত্য অবাক চোখে তাকিয়ে বলল, এইসব কি ভাই? আমরা জানি না স্যার, ওই লোকটা এসে নিয়ে গেছে এসব। ডেলিভারি বয়কে দেখিয়ে কথাটি বলল। আদিত্য এবার ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে বলল, রেস্টুরেন্টে সব খাবার বাসায় কেন এনেছেন? স্যার আপনাদের অর্ডার মতোই তো আমি নিয়ে এসেছি, আপনারাই তো এসব অর্ডার করেছেন। হোয়াট? এত খাবার কেন আমরা অর্ডার করতে যাব? আমরা তো শুধু একটা পিৎজা অর্ডার করেছি। না না, পিৎজা ছাড়া আমাদের এখান থেকে আরও অর্ডার এসেছে, এই দেখুন। ডেলিভারি বয়টা আদিত্যকে ফোনে ওদের করা অর্ডারগুলো দেখালো। আদিত্য এবার নূরের দিকে তাকালো। নূর এখনো চোখ বড় বড় করে খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। আসলে ওর বিশ্বাস হচ্ছে না যে ও সত্যি সত্যি জাদু করে ফেলেছে। তখন ফোনে যা যা কিছু ভালো লেগেছে সব কিছু অর্ডার করে দিয়েছিল সে, এটা দেখার জন্য যে সত্যি সত্যি জাদু হয় কিনা। নূর, তুমি কি এসব কিছু অর্ডার করছো? হ্যাঁ, আমি সব কিছু অর্ডার করেছি। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে সত্যি সত্যি সব খাবার আসে কিনা। আদিত্যর এখন মাথায় হাত। এই মেয়েটার সাথে মজা নিতে গিয়ে এখন আদিত্য নিজেই ফেসে গেল। কি আর করার, অগত্যা। ডেলিভারি বয়কে সব খাবারের বিল দিয়ে ডেলিভারি বয়কে বিদায় করে দিল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, তা রানী সাহেবা, এত এত খাবার যে অর্ডার করলেন, এত খাবার কে খাবে শুনি? আমরা দুজন তো সারা মাস খেলেও এই খাবার শেষ করতে পারবো না। কেন আমরা দুজন খাবো কেন? শুধু কি আমরা দুজনেই বাসায় থাকি নাকি? এই বাড়িতে তো আমাদের অনেক বড় পরিবার। আমরা আছি, মিনু আন্টি আছে, আরও বাকি সব সার্ভেন্টগুলো আছে, তারপর গার্ডরা রয়েছে। এরাও তো আমাদের পরিবার। আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। মেয়েটা সরল মনে কত বড় একটা কথা বলে ফেলল, যেটা হয়তো আমাদের মতো জ্ঞানী লোকেরাও কখনো ভাবে না। আমরা তো শুধু মা বাবা ভাই বোন এদেরকে শুধু পরিবার ভাবি, কিন্তু নূর বাসার লোক গার্ড তাদেরকেও নিজের পরিবার মনে করে। আমার বউটা সত্যি একটা অ্যাঞ্জেল।
এই হিরো, দেবর আর ননদকে একটু আসতে বলো না, আর ভাইয়াকেও আসতে বলো। ঠিক আছে। আদিত্য ফোন বের করে আবিরের নাম্বারে ফোন দিল। আবির ফোন রিসিভ করলেই আদি বলে উঠল, ফটাফট আমার বাসায় চলে আয়। কেন? তোর ভাবি কাঙ্গিলা ভোজের আয়োজন করেছে, ফ্রিতে আনলিমিটেড খাবার খেতে চাইলে চলে আয়। এই অফার শুধু সীমিত সময়ের জন্য। আরে কি বলো ভাইয়া, ফ্রিতে খাবার পাবো আর আমি আসবো না? বাঙালিরা ফ্রিতে আলকাতরাও ছাড়ে না, আমি খাবার কি করে ছাড়বো? তুমি 2 মিনিট দেরি করো, আমি সুপারম্যান হয়ে আসছি। এই সুপারম্যান, আসার সময় আয়াতকে পিছনে নিয়ে আসিস। ওকে ভাই, আমরা এখনই আসছি। আবিরের সাথে কথা বলা শেষে আদিত্য বিহানকেও আসতে বলল। আদির বাসায় ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসেছে খাবার খাওয়ার জন্য। এটা হলো নূরের আইডিয়া। সবাই মিলে নিচে একসঙ্গে বসে খাবে, আদিত্য সহ বাসার সবাই। প্রথমে সবাই আদিত্যর সাথে বসে খেতে ইতস্তত বোধ করছিল, তবে নূর সবাইকে হাত ধরে বসিয়ে দিয়েছে, বলেছে আমরা সবাই এক পরিবার, তাই একসাথে বসে খাবো। নূরের কথা শুনে সার্ভেন্ট আর গার্ডের মন ভরে উঠেছে। আদিত্য সবাইকে একসঙ্গে বসে খেতে বলেছে। আবির, বিহান, আয়াত ওরাও খেতে বসেছে। সবাই হাসি আনন্দ করে খাচ্ছে। আদিত্য নূরকে খাইয়ে দিচ্ছে আর মনে মনে অনেক কিছু ভাবছে। হঠাৎ করে নূর আদিত্যর মুখের ভেতরে একটা চিপস ঢুকিয়ে দিল আর বলল, শুধু কি আমাকে খাইয়ে দিলে হবে? তুমি খাবে না? তুমি তাকিয়ে দেখো, ওরা সব কিছুই খেয়ে ফেলেছে, পরে কিন্তু আর তুমি কিছুই পাবে না। এই দেখো। আদিত্য তো নূরের হাতের ইশারায় সামনে তাকিয়ে দেখলো আবির আর বিহান খাবার নিয়ে রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে। দুজনে নিজেদের প্লেটের উপরে খাবারের পাহাড় জমিয়ে রেখেছে, তবুও একটা জিনিস নিয়ে দুজনেই কাড়াকাড়ি করছে। বিহান খাবার নিচ্ছে আর বলছে, ওই হালা, সব নিস কেন? তোর দরিয়ার ভেতর থেকে কত হায়দার, সারা জীবন খাবার কি আজকেই খাবি নাকি? আমাকেও কিছু নিতে দে। তুই চুপ কর বেটা, নিজে তো প্লেটের উপরে হিমালয় পর্বত বানিয়ে রেখেছিস আর আমার প্লেটের উপর নজর দিস। আমার যদি কালকে পেট খারাপ হয়েছে তো তোর খবর আছে। বাকিরা ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আবির আর বিহান তাদের খাবার শেষ করে সামনে তাকিয়ে দেখলো একটা প্যাকেটের লাস্ট একটা চিকেনের লেগ পিস রয়েছে। তারা দুজন দুজনের দিকে একবার তাকালো, তারপর দ্রুত গতিতে চিকেনের উপরে দুজনেই হাত রাখলো। প্রথমে আবিরের হাত পড়লো, তারপর বিহানের হাত পড়লো। দুজনের কেউই ছাড়ার পাত্র না। আবির বলে উঠল, আচ্ছা আপনারাই বলুন তো, লেগ পিসটা কে পেতে পারে? প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।